প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, আমি আছি দিনদা ভাই, আচ্ছা অমিত ভাই আছে, আমরা সবাই মিলেই বলবো না, বলুন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওই আপনাদের মুক্ত মনস সম্পর্কে একটা ব্যাপার জানতে চাচ্ছি। এখানে বিবাহর ব্যাপারটা আসলে কি রকম, মানে এটা আপনারা কোন প্রসেসে, বা এটার তো আপনাদের কি নির্দিষ্ট এরকম কোনো, যেমন ধর্মে, একটা ধর্মে প্রত্যেকটা ধর্মতে আপনার একটা রুলস রেগুলেশন করা আছে, তো আপনাদের নাস্তিকতায় এই রুলস রেগুলেশন আসলে কিভাবে হয়, ডিভোর্স, বিয়ে, এই ব্যাপারগুলোকে আপনারা মানে কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা এই উত্তরটা আমি দিচ্ছি, আসিফ ভাই আপনি না, আমি দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, শিওর। কাজী ভাই, আপনি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনার কি একটা এক্সট্রা ল্যাজ গজিয়েছে বিবাহ করার পরে? না না না, আমার ফিজিক্যালি কোনো চেঞ্জই হয় নাই, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, আমি না, আপনি হয়তো ধার্মিক, ঠিক আছে, ধরে নিলাম, আমি জানি না, কিন্তু ধরে নিলাম আপনি ধার্মিক, ঠিক আছে, আপনি হয়তো অগ্নি সাক্ষী রেখে, ধরুন আপনি হিন্দু, ঠিক আছে, আপনি অগ্নি সাক্ষী রেখে আপনি বিবাহ করেছেন, ঠিক আছে। আমি নাস্তিক, আমি ওই সমস্ত অগ্নি সাক্ষী রেখে বিবাহ করিনি, আমি গিয়ে একটা রেজিস্ট্রি করেছি, ঠিক আছে। এইবারে আমাকে কি দেখে আপনি বলতে পারবেন যে আমি কোন ধর্মমতে বিবাহ করেছি? আমার কোনো একটা লেজ গজিয়েছে, একটা লেজ গজিয়েছে, বা দুটো লেজ গজিয়েছে, বা একটা সিং গজিয়েছে, এরকম কিছু গজিয়েছে, এরকম কি কিছু একটা? না না, এটা তো জাস্ট একটা কমিটমেন্ট, তাছাড়া তো। ঠিক বলেছে, এটা একটা অবশ্যই একটা কমিটমেন্ট, ঠিক আছে। তার মানে এই যে রিচুয়ালসটা যেটা করি, যে রিচুয়ালসগুলো যেগুলো করি, তা আগেকার দিনে আমাদের থেকে ধরুন আজ থেকে 1000 বছর আগে, ঠিক আছে, তখন তো একটা কোর্টে গিয়ে আমরা তো এরকম ম্যারেজ করতে পারতাম না, একটা কোর্টের একটা ডকুমেন্ট ছিল না, কিছু একটা এরকম সার্টিফিকেট ছিল না। তো তখন যদি ধরুন একজন মারা গেল, ধরুন আমি মারা গেলাম, ঠিক আছে, আজ থেকে 1000 বছর আগে আমি জন্মেছি, আমি মারা গেলাম, ঠিক আছে। এবার আমার যে সম্পত্তি সেগুলো কে পাবে? তা আমাকে তো কাউকে একটা, কেউ তো একটা পাবে, কেউ একটা লিগাল তো একটা উত্তরাধিকার আছে। তাই সেই জন্য তারা কি করতো, সবাইকে ডেকে তারা বলতে, এই দেখ এটা আমার বউ, এটা আমার ছেলে, এই সমস্ত করতো। এই জন্য দেখবেন যে ছেলে হলে অন্নপ্রাশন করে হচ্ছে তারা একটা ইয়ে করতো, তারা রিচুয়াল করতো যে এটা আমার ছেলে, সবাইকে চিনি দিল। একজন লোক মারা গেছে, সেই মারা যাওয়ার জন্য সবাইকে ডেকে খাওয়ালো, খাইয়ে বন্দোবস্ত গুলো, এই দেখো ভাই কিন্তু মারা গেছে, জেনে নাও। তখনকার দিনে এরকম ডেথ সার্টিফিকেট ছিল না, সেখান থেকে এই রিচুয়ালস গুলো করার যে প্রয়োজনীয়তা, সেই জিনিসটা এসেছে। এইবারে যদি এই রিচুয়ালস গুলো যদি প্রয়োজনীয়তা না থাকে, আপনি একটা কি করতে পারেন, আপনি যে কথাটা বললেন কমিটমেন্ট, এই কমিটমেন্টটা কিন্তু আপনি এটা করার জন্য কিন্তু আপনার কোনো রকম ধর্ম বা কোনো রকম মানে একটা রিচুয়াল এরকম ফলো করার কোনো রকম দরকার নেই। আপনি একটা জিনিস আপনি দেখেছেন কিনা আমি জানি না, আপনি দেখবেন যে যদি কোনো একটা ওয়েস্টার্ন যে সমস্ত ইয়েগুলো, যে টিভি সিরিজ গুলো হয় নেটফ্লিক্সে বা ইয়েতে, দেখবেন এইখানে দুজন একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ড, বুঝলেন? তাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, সে তাদের মধ্যে মানে তারা প্রপোজ করার আগে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার আগে বিভিন্ন জনের সাথে শুয়েছে, ঠিক আছে। এই যে বয়ফ্রেন্ডটা তার বন্ধুগুলোর সাথে হয়তো মেয়েটা অনেক জায়গাতেই শুয়েছে, ঠিক আছে। তো এরা কিন্তু এরা যখন একটা রিলেশনের মধ্যে আছে, তো তখন এই যে ছেলেটা সে হয়তো কোনো একটা ওকে চিট করেছে, ঠিক আছে, ওরা একটা বন্ধুর সাথে শুয়ে গেছে কোনো একদিন। তো এসে এটা জানতে পেরে এসেই মেয়েটা এসে এলো, এসে ঠাস করে একটা চড় মারলো, ঠকঠক করে এলো, এসে গট করে এসে ঠাস করে চড় মারলো, বলে তুই আমার পেছনে এই সমস্ত করছিস, তুই চিট করছিস, তুই এটা এরকম, যা তোর সাথে আমার কোনো রিলেশন নেই, বলে ব্রেকআপ করে দিয়ে চলে গেল, ঠিক আছে। ছেলেটা হা করে বসে আছে। তো এখানে এইটার মধ্যে ডিফারেন্সটা কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যে এরা একটা রিলেশনের মধ্যে থাকছিল, আগেও ছিল, যখন এরা রিলেশনের মধ্যে আছে, যখন দুটো মানুষ যখন রিলেশনের মধ্যে আছে, তখন একটা কমিটমেন্ট দেওয়া হবে, কমিটমেন্ট, তাদের মধ্যে একটা কনসেন্ট আছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, তাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল একটা মানে এদের মধ্যে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা স্পেস আছে, তারা এই স্পেসটাকে রেসপেক্ট করে, এই প্রত্যেকে রেসপেক্ট করে। তো এইখানে দেখুন, এখানে একটা কমিটমেন্ট আছে, এখানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে এও একে না বলে কিছু করবে না, ওকেও না বলে কিছু করবে না। এ জানে যে এই জিনিসটা পছন্দ করে না, ও এই রিলেশনের মধ্যে যতক্ষণ আছে তখন এই জিনিসটা পছন্দ করে না। এইবার এই যে মধ্যে ব্রেকআপ হলো, এবার দুজন কোথায় গেল, কি করলো না করলো, এই নিয়ে তাদের কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই। তার মানে দেখুন, এই যে রিলেশনটা, এই যে আপনার সাথে আপনার যে স্ত্রীর যে রিলেশনটা, এই রিলেশনটা ধর্মীয় ভাবেই হোক বা মানে ধর্মীয় ইয়ের বাইরেই হোক, এই দুটোর মধ্যে একটা কমিটমেন্ট আছে, এই দুটোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই দুটোর মধ্যে একটা একটা আপনি তাকে কিছু একটা, তার যে ভালো লাগে বা তার যে খারাপ লাগে, এই জিনিসগুলোকে আপনি রেসপেক্ট করেন। এই জিনিসটা ধার্মিক হলেও করবেন, নাস্তিক হলেও করবেন। এইটার মধ্যে কি কোনো রকম ডিফারেন্সটা হয়? এটার মধ্যে কোনো রকম ডিফারেন্স হয় না। তাহলে আমাদের একটা ইয়ে চাই কেন? তাহলে আমাদের একটা প্রাতিষ্ঠানিক একটা কাগজ বা এরকম চাই কেন? ওই যে বলছিলাম না, যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের এইগুলো কি করে করবেন, আপনার যে পরবর্তী উত্তরাধিকার সেইগুলো কি করে করবেন, সেই জন্য। কারণ তার মধ্যে যদি আমি মারা যাই, আমার একটা টার্ম ইন্স্যুরেন্স আছে, সেই টার্ম ইন্স্যুরেন্সটা কে পাবে? এখন আমি ধরুন 2 কোটি টাকার আমি একটা টার্ম ইন্স্যুরেন্স করে গেছি, আর সেই 2 কোটি টাকা পাওয়ার জন্য তার 10 জন আসতেই পারে, বলতে পারে এই আমি ওর বউ, এরকম ছোট ছোট আসতেই পারে। কোনটা সত্যি কে, সেই লিগ্যাল ব্যাপারটা থাকার জন্য, সেই লিগ্যাল ইয়েটা থাকার জন্য, সেখানে আমরা হয়তো সেখানে একটা লিগ্যাল ইয়েতে যেতে পারি, লিগ্যাল একটা টার্মের মধ্যে যেতে পারি। কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসাটা, আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা ধার্মিক হন বা আমি আমার কথা আপনার কথা দুটোই বলছি, মানে আমাদের স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা, এইটা কি কোনো একটা ধর্মের উপরে নির্ভর করে? কোনো একটা ধর্ম বলেছে বলে কি নির্ভর করে? আমার মনে হয় না এই জিনিসটা নির্ভর করে। আসিফ ভাই, এটুকুই। আপনি যদি কিছু আসিফ ভাই যদি যুক্ত করতে চান করতে পারেন। আসিফ ভাই প্লিজ। দিনদা ভাই কি কিছু বলবেন?
আমি আসলে ওই যে অমিত ভাই তো আসলে এই ব্যাপারটা বললেন, আমি ধর্মের দিক থেকে হয়তো ব্যাপারটা একটু বলতে পারি। আচ্ছা, আমি একটু অমিত ভাইয়ের কথাটাই আমি একটু রিপ্লাই করি। সেটা হচ্ছে মানে আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম, আপনি এইটাই বলতে চাচ্ছেন যে কমিটমেন্টটা শুধুমাত্র করা হয় হচ্ছে আমাদের সম্পদের জন্য, যে সম্পদের পরবর্তীতে ভাগাভাগিটা মানে কিভাবে হবে বা এই সম্পদের মালিক কে হবে, শুধুমাত্র এর জন্য। বাট এইখানে যে বন্ডিংটার জন্য কমিটমেন্টের কোনো প্রয়োজন নাই। ব্যাপারটা কি এরকম অনেকটা? ব্যাপারটা হচ্ছে যে এই এই এটা শুধুমাত্র যে সম্পত্তি ভাগাভাগি না, এরকম তো অনেকগুলো লিগ্যাল অনেক অ্যাসপেক্ট থাকতে পারে। ধরুন আমি যদি এই যে টার্ম ইন্স্যুরেন্সের কথা বললাম, বা ধরুন লাইফ ইন্স্যুরেন্সের কথা হ্যাঁ, বললাম, আমি হেলথ ওইগুলোর কথাই ইন্স্যুরেন্সের কথা বলতেছি। বললাম, ঠিক আছে, এরকম লিগ্যাল অনেক জিনিস থাকতে পারে। তো সেই লিগ্যাল অনেকগুলো জিনিসের জন্য আমরা হয়তো একটা লিগ্যাল একটা ডকুমেন্টের দিকে যেমন যাই, সেখানে হয়তো একটা সাইন করা এরকম কিছু একটা করি, ঠিক আছে। আমি একটা উদাহরণ দেবো ভাই। প্লিজ, ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ প্লিজ। যেমন ধরেন আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এবং আমি তখন কোনো কনসেন্ট দিতে পারছি না, এখন একটা অপারেশন আমার করতে হবে, যেটার মানে অনুমতিটা আমি তো অজ্ঞান, আমি তো কিভাবে অনুমতিটা দিব? তখন তার কাছ থেকে এই অনুমতিটা নেওয়া হবে। তখন তারা দেখবে লিগালি কে আমার সাথে থাকে, আমার পরিবারের অংশ কে, তার কাছ থেকে একটা অনুমতি নিয়ে এই অপারেশনটা করা হবে। এটা তো একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য লিগ্যাল কারণ থাকে, লিগ্যাল মানে থাকে যেইগুলা সম্পর্কিত। এই সমস্ত কারণে একটা লিগ্যালি একটা ডকুমেন্ট লাগে, ডকুমেন্টেশন থাকতে হয় যে অমুক অমুকের সাথে পার্টনার, ইউরোপে এটা আছে, পার্টনার আছে, গার্লফ্রেন্ড আছে, একসাথে থাকে, তারপর বিয়ে আছে, সবই আছে। ভাই দিনদয়া ভাই যেন কি বলতে চাচ্ছিলেন, ওনার কথাটা একটু শুনে আবার কাজী কৌশিক ভাই আপনার কথা শুনছি। দিনদয়া ভাই বলেন। আচ্ছা, আমি ধর্মীয় যে আমি আসলে যুক্ত হয়েছিলাম ওই যে সালা ভাই যে বললেন, মানে একটা নবীজির কথা বললেন যে নবীজি তাহলে ওই সময় কি খুব সুন্দর একটা মানে সাইন্টিফিক একটা মানে জীবন বিধান দিয়ে গেছে যে বিয়ে কাকে কিভাবে করা যাবে এই ব্যাপারে। তো ওই জিনিসটার প্রেক্ষিতে আসলে বলতে চাইছিলাম যে আসলে সেটাই যদি ধরা হয় যে ওই সময় মোহাম্মদ মানে অশিক্ষিত থাকার পরেও এত সুন্দর একটা সাইন্টিফিক জীবন বিধান দিয়ে দিল যে কে কার সাথে বিয়ে করতে পারবে, আসলে কি এই জিনিসটা কতটুকু যৌক্তিক সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, যে কোরআন থেকে আসলে যদি একটু আলোচনা করি যে মানে কার কার সাথে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেমন 14 জন হচ্ছে যে মাহরাম যাদের সাথে বিয়ে দেওয়া যায়। আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাই মানে বলতে চাচ্ছিলাম, তো তখনই আপনি বলতেছেন যে আমি ওই এই ব্যাপারটাতেই বলতেছি। হ্যাঁ, যে প্রত্যেকটা যেমন ধর্ম ব্যবস্থাতে তো একটা নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে তুমি এই পার্সন গুলোকে বিয়ে করতে পারবা না, বা এদের সাথে এই কমিটমেন্টে যেতে পারবা না, বা এদের সাথে এই ফিজিক্যাল রিলেশন গুলো করতে পারবা না। আমার কোশ্চেনটা শুধুমাত্র এইখানেই ছিল যে এই ব্যাপারটা নাস্তিকরা কিভাবে দেখে, নাস্তিকদের কমিটমেন্ট কিরকম আছে যে এই সম্পর্কগুলোকে বিয়ে করা যাবে না, বা এই চরিত্রগুলোর সাথে এই বন্ডিং এ দেওয়া যাবে না, এরকম। এটাই আমার মানে নেক্সট কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, ওইটা তো ধরেন আপনাকে অমিত ভাই বেশ ক্লিয়ারলি দিয়ে দিচ্ছে যে আসলে না, অমিত ভাই এই ব্যাপারটা ক্লিয়ার করে নাই, ওইটা বিয়ের প্রয়োজনীয়তাটা বুঝাইছে, কিন্তু আমি জাস্ট জানতে চাচ্ছি যে না, আপনি বোধহয় অমিত ভাইয়ের প্রথম যুক্তিটা মনে হয় খেয়াল করেননি। উনি যেমন আপনাকে জিজ্ঞেস করছে যে আসলে বিবাহ বন্ধন এই জিনিসটা আসলে কি, এইটা কি এইরকম যে বিবাহ বন্ধনের পরে কারো লেজ গজায় গেল, বা বিবাহ বন্ধন মানে কি এই যে একজনের সাথে আরেকজনের নারী মানে কি সার্জারি করে যুক্ত করে দিল, দিয়ে বলে দিল যে হ্যাঁ এই যে এরা যুক্ত হয়ে গেছে, আজকে থেকে এরা কাপল, এরা মানে বিবাহিত, এরা এইভাবে থাকবে। আর সেরকম কিছু তো দেখানো সম্ভব না, তাই না? মানে বিবাহ করলে যে আসলে একটা বেসিক কোনো পরিবর্তন হয় সেটা তো আসলে দেখানো সম্ভব না। অমিত ভাই সেই লজিকে আপনাকে মানে বোঝানোর চেষ্টা করছে। এবং হ্যাঁ ভাই, আমি ওইটা বুঝছি, অমিত ভাইয়ের কথাটা আমি সম্পূর্ণই ক্লিয়ার। অমিত ভাইয়ের আমি এখন যে কোশ্চেনটা করছি এই কোশ্চেনের অ্যান্সারটা অমিত ভাইয়ের মানে কথার মধ্যে ছিল না। সেটা হচ্ছে আমি আরো একটু ক্লিয়ার করে বলি, যেমন ভাই কাজী ভাই আমি একটা জিনিস একটু বলে নিই আগে, তারপর আপনি বললেন। যেটা হচ্ছে যে ইসলাম ধর্মে যে 14 প্রকারের এসের বিয়ের কথা দিনদা ভাই বোধহয় এটাই বলতে চাইছিলেন, যে ইসলাম ধর্মে যে 14 প্রকারের বিয়ের কথা বলা আছে সেখানে একটা বড় ধরনের সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে যে এই যে ফার্স্ট ব্লাড কাজিন, সেকেন্ড ব্লাড কাজিন, এদেরকে বিয়ে করা, অনেকগুলো সমস্যা আছে, তাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে ফার্স্ট ব্লাড কাজিন, সেকেন্ড ব্লাড কাজিনদের বিয়ে করার অনুমতি ইসলামে দেয়া আছে। এবং শুধু অনুমতি দেয়া নাই, মুহাম্মদ নিজেই কাজ করেছেন। এই যে দেখেন স্ক্রিনে দেখেন, এই লেখাটা থেকে আমি দেখাচ্ছি অমিত ভাইয়ের এই লেখাটা। জয়নব বিনতে জাশ ছিলেন মুহাম্মদের ফুফাতো বোন এবং একই সাথে তার স্ত্রী, ফুফাতো বোন এবং স্ত্রী ছিলেন। এরপরে ইনি ছিলেন ফার্স্ট ব্লাড কাজিন, একদম ফার্স্ট ব্লাড কাজিন। এখানে হাদিসে বলা আছে যে তিনি তার সাথে এই যে যৌন সম্পর্কের ব্যাপারটা। তারপরে হযরত আলী ছিলেন মুহাম্মদের চাচাতো ভাই। আলীর সাথে বিয়ে হয়েছিল তার মুহাম্মদের মেয়ে, আপন মেয়ে, মানে হচ্ছে ফাতেমার বিয়ে হয়েছিল হযরত আলীর সাথে। এটাও একদম ক্লোজ রিলেশন, এটা খুবই ক্লোজ রিলেশন। তারপরে মুহাম্মদের মেয়ে জয়নব বিনতে মুহাম্মদের কন্যা ছিল উমামা, পুরো নাম হচ্ছে উমামা বিনতে আবিল আস মুহাম্মদ। মুহাম্মদের চাচাতো ভাই এবং একই সাথে মুহাম্মদের মেয়ে ফাতিমার স্বামী আলী তাকে বিয়ে করেন। দেখেন, মুহাম্মদের কন্যাকেও আলী বিয়ে করছে, মুহাম্মদের কন্যা
কন্যার এই যে মোহাম্মদের কন্যা জয়নব বিনতে মোহাম্মদের কন্যার কন্যা মানে মোহাম্মদের নাতি, মানে একই সাথে মোহাম্মদের কন্যাকে আলী বিয়ে করছে, মোহাম্মদের নাতিকে আলী বিয়ে করছে, মানে নাতনিকে আর কি। একই সাথে মোহাম্মদের মেয়ে ফাতিমার স্বামী হযরত আলী তাকে বিয়ে করেছিলেন। এর অর্থ হচ্ছে হযরত আলী একই সাথে মোহাম্মদের আপন চাচাতো ভাই, মেয়ের জামাই এবং নাতনির জামাইও, মানে মোহাম্মদ এবং আলীর সম্পর্ক একেবারে এত ক্লোজ। দেখেন, চাচাতো ভাই, একসাথে মেয়ের জামাই, একসাথে নাতনিরও জামাই। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিয়ে করেন তার চাচাতো বোন আতিকা বিনতে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে। তিনি দেখতে অনেক সুন্দরী ছিলেন, এটার রেফারেন্স এখানে দেয়া আছে। তো এই যে এই রেফারেন্স গুলো আপনারা চেক করে দেখতে পারেন, এই জায়গায় সবকিছু দেয়া আছে। হ্যাঁ আসিফ ভাইয়া, হ্যাঁ আপনি যেই রেফারেন্স গুলো দেখাচ্ছেন আমি আসলে ওই দিকে যাইতে চাচ্ছি না। আমি আপনাদের নাস্তিকতার ব্যাপার নিয়ে, আমি ইসলাম ধর্ম নিয়ে কথা বলছি না, আমি নাস্তিকতার ব্যাপার নিয়ে জানতে চাচ্ছি। আমি আমার কোশ্চেনটা এটাই ছিল ভাইয়া। আমি আগে ইসলামের যে সমস্যাগুলো সেটা একটু বিশ্লেষণ করে তারপরে আমরা নাস্তিকরা কি করবে না করবে সেটা আমরা পরে আসতেছি ভাই। তো এই হচ্ছে মানে প্রধানতম সমস্যাগুলা। আরো সমস্যা আছে। দিনদা ভাই, আপনি কি আর কোনো সমস্যার কথা বলবেন নাকি? হ্যাঁ ভাই, আমার কথা হচ্ছে যে উনি যেটা বলতে চাচ্ছেন যে ঠিক আছে, আমি প্রথমে ওনার আর্গুমেন্টে আমি এগ্রি করতেছি যে হ্যাঁ হয়তো নাস্তিকদের কোনো প্রপার সলিউশন নাই। দ্যাট মিনস দ্যাট রিলিজিয়ন হ্যাজ দ্য সুপেরিয়র সলিউশন। না, সেটাই আমার হচ্ছে বক্তব্য যে আসলে মানে নাস্তিকদের যদি কোনো না থাকে তাহলে ধর্মের যে বলা হচ্ছে যে ধর্মের একটা সলিউশন দিয়েছে, আসলে ধর্মের যে সলিউশন না, সেটাই হচ্ছে এখন আমি বলতেছি। কারণ আসিফ ভাই একটা কথা বললেন, আমি তো আসলে কম্পেয়ার করতেছি না, আমি কিন্তু ওই আপনার ধর্মের সাথে আপনাদের ব্যাপারটাকে কম্পেয়ার করতেছি না যে আপনাদের সলিউশন নাই দেখে যে ধর্মের একটা সলিউশন আছে এজন্য ধর্ম সুপিরিয়র হয়ে গেল। আমি কিন্তু ভাইয়া এই পয়েন্টে কথা বলছি না। আমি জাস্ট আপনাদের এইরকম কোন রুলস রেগুলেশন আছে কিনা যে নিজের বোনের সাথে, হ্যাঁ মানে ওই ফার্স্ট ইয়ার না আপন বোনের সাথে বিয়ে করা যাবে না, অথবা নিজের ফুপুকে অথবা মামিকে, হ্যাঁ এই সম্পর্কগুলোকে বিয়ে করা যাবে না, এইরকম কোন রুলস রেগুলেশন আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি শুধুমাত্র। কিন্তু ভাই নাস্তিকতা মানেটা কি সেটা কি আপনি আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ এটা তো ভাইয়া আমার সাথে আপনারা এক্সপ্লেইন করলেই তো সেটা হবে। না আপনাকে জিজ্ঞাসা করছি কারণ হচ্ছে এটা সংজ্ঞাটার ভিতরেই এটার আপনার প্রশ্নের উত্তরটা লুকায় আছে ভাই। যদি আপনি সংজ্ঞাটা দেন তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে উত্তরটা দিতে পারবো। হ্যাঁ, নাস্তিকতা বলতে আমি যতটুকু বুঝি আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করা, এক নম্বর পয়েন্ট। প্রমাণের অভাবে আমরা অবিশ্বাস করি। হ্যাঁ, প্রমাণের অভাবে আপনারা বিশ্বাস করেন না। আপনারা মানে এর সাথে তো ভাই কে কাকে বিয়ে করবে, কে কাকে বিয়ে করবে না, এই বিষয়ের কোনো সম্পর্ক নাই। কে কাকে বিয়ে করলো না করলো তা দিয়ে নাস্তিকতার তো কিছু যায় আসে না ভাই। কারণ এটা তো মানে মনে করেন যে মানে একটা পদার্থবিজ্ঞান স্কুলের একটা মানে ধরেন স্ট্রিং থিওরি সত্য নাকি মিথ্যা, বিবর্তন তত্ত্বের তো তার দিয়ে কিছু যায় আসে না। বিবর্তন তত্ত্বে তার দিয়ে ভাই কিছু যায় আসে না, সেটা ঠিক আছে। মানে নাস্তিকতা তো কোনো আইন না, না নাস্তিকতা তো কোনো আইন না, এটা একটা দর্শন। আপনি এটার সাথে আপনি আইন, সমাজ ব্যবস্থা এটার সাথে আপনি মিলায় না এটা সমাজ ব্যবস্থা অবশ্যই আসবে, কারণ আপনাদের এরকম রুলস রেগুলেশন বা আপনাদের একটা মোটিভ আছে না, যেমন আসিফ ভাই ম্যাক্সিমাম সময় বলে আমাদের মোটিভ আছে। ভাই সেটা তো আমাদের থাকবে, কিন্তু নাস্তিকতার তো বা নাস্তিকের তো এখানে তো সম্পর্ক নাই ভাই। ধরেন আসিফ মহিউদ্দিন তো বা অমিত ভাই বা দিনদা ভাই, আমরা তো একই সাথে অনেকগুলা কথা বলি, যেমন ধরেন নারীর অধিকারের কথা বলি। নারীর অধিকারের সাথে তো নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে ভাই, নাস্তিকতার সাথে তো নারী অধিকারের কোনো সম্পর্ক নেই। নারী অধিকার পাইলেও নাস্তিকতার কিছু যায় আসে না, নারী অধিকার না পাইলেও নাস্তিকতার কিছু যায় আসে না। কিন্তু নারী অধিকার হচ্ছে আলাদা একটা সাবজেক্ট, যেটা নিয়ে আমরা কথা বলি। আবার আমরা কথা বলি সেকুলারিজম নিয়ে, সেটা নিয়ে আমরা কথা বলি। আবার আমরা হিউম্যানিজম নিয়ে কথা বলি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা একই সাথে কথা বলি। কিন্তু নাস্তিকতার সাথে কে কাকে বিয়ে করবে এটার তো কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আপনাদের মানে আসলে মোটিভটা কি, মানে নাস্তিকতার মোটিভটা কি? এই যে প্রত্যেকদিন আবার আপনি জিজ্ঞেস করতেছেন নাস্তিকতার মোটিভটা কি ভাই, আপনি আবারও জিজ্ঞেস করতেছেন। নাস্তিকতা হচ্ছে আমাদের আলোচনার একটা পার্ট, একইভাবে হিউম্যানিজম হচ্ছে আমাদের আলোচনার আরেকটা পার্ট, ফেমিনিজম হচ্ছে আমাদের আলোচনার আরেকটা পার্ট, সেকুলারিজম হচ্ছে আমাদের আলোচনার আরেকটা পার্ট, সায়েন্স হচ্ছে আমাদের আলোচনার আরেকটা পার্ট, ফিলোসফি হচ্ছে আমাদের আলোচনার আরেকটা পার্ট। এইভাবে প্রত্যেকটা পার্ট। এখন আপনি যদি বলেন যে এই বিষয়ে সায়েন্স কি বলে, আমি কাকে বিয়ে করবো, এই বিষয়ে সায়েন্স কি বলে, ভাই সায়েন্স তো আপনাকে বলবে না যে বিষয় আপনি কাকে পছন্দ করবেন, কাকে বিয়ে করবেন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে সায়েন্স কি বলতে পারে ভাই? তো আমার যদি ব্যক্তিগত ব্যাপার হয়, এখন সমাজে এরকম কোন রুলস রেগুলেশন আপনি প্রয়োজন বোধ করেন না যে এরকম মানে বিয়ের ব্যাপারে একটা রুলস রেগুলেশন থাকা উচিত? এই কারণে আমরা যেটা বলি যে সেই আমাদের যে কোনো রুলস এবং রেগুলেশনস নির্ভর করবে যুক্তি, তথ্য, প্রমাণের উপরে।
আমাদের মেইন বেসটা হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণ, কোনো ঐশ্বরিক কেতাব না, কোনো অন্ধবিশ্বাস না। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে অমুকের সাথে অমুকের বিয়ে হইলে এখানে একটা সমস্যা হবে, আমাদেরকে যদি যথেষ্ট তথ্য প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমরা সেই রুল করবো যে অমুকের সাথে অমুকের বিয়ে করা যাবে না, কারণ এখানে সমস্যা সৃষ্টি হবে। কিন্তু যদি আপনি আমাকে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে সেই জিনিসটা প্রুভ করতে না পারেন, তাহলে আমরা বলবো যে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি নাক গলাবার কে ভাই? আমি তো এখানে নাক গলাবো না কে কাকে বিয়ে করবে, এখানে তো আমি কোনো ক্ষতির কিছু দেখতেছি না। আপনার কাছে যদি যুক্তি, তথ্য, প্রমাণ থাকে, আপনি আমাদেরকে প্রুভ করে দেখান যে এই বিয়েটা যদি করে তারা, তাহলে সমস্যা আছে। যেমন ধরেন একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ে, তারা পরস্পর বিয়ে করতে চাচ্ছে, এখন সমাজ বলতেছে না তাদের বিয়ে করা যাবে না, তো মেয়েটা তো মুসলমান, ছেলেটা তো হিন্দু, এটা বিয়ে করা যাবে না। এখন এইটা হচ্ছে, আমরা মনে করি এটা হচ্ছে তাদের অধিকার হরণ করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে। তারা ভালোবাসে, দুজনকে ভালোবাসে, কিন্তু ধর্ম তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা এই রুলটা ভালো না, এই রুলটা খারাপ। কারণ একটু শুনে নেন, এটা একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে এই রুলটা তৈরি করা হয়েছে। কিন্তু আমরা বলবো তাহলে আমাদেরকে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আপনি প্রুভ করেন যে একটা হিন্দু ছেলে একটা হিন্দু মুসলমান মেয়ে বিয়ে করলে কোনো একটা অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে, এটা আপনি আমাকে যুক্তি, তথ্য দিয়ে প্রমাণ করেন। আপনি যদি প্রমাণ করতে না পারেন, তখন আমরা বলবো যে রুলটা হবে তারা বিয়ে করতে পারবে, যেহেতু আপনি প্রমাণ করতে পারেননি। এখন আপনি যদি বলেন যে তাহলে ভাই বোন যদি বিয়ে করতে চায় তখন কি হবে? ভাই বোন যদি প্রাপ্তবয়স্ক হয়, একটু আগে সেটার উত্তর একবার দিয়েছি আমরা, বা আবারও বলি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তারা যদি স্বেচ্ছায় সম্মতিতে দুই পক্ষই যদি স্বেচ্ছায় সজ্ঞানে যদি এই বিষয়ে একমত হয় যে তারা তাদের দুজনকে ভালোবাসে, তাহলে ভাই সেখানে তৃতীয় পক্ষের মাথা ঘামাবার কিচ্ছু নাই। তৃতীয় পক্ষ সেখানে বা হাত ঢুকাইতে পারে না, কারণ এটা মানুষের অধিকারের বিষয়, এটা আন্তর্জাতিক মানবাধিকারের বিষয়। প্রত্যেক মানুষের অধিকার আছে তার পছন্দের মানুষ, তার ভালোবাসার মানুষকে বেছে নেয়। এখানে কারো কোনো মতামত গ্রহণযোগ্য না। তবে আপনার কাছে যদি সায়েন্টিফিক, এই যে একটু আগে অমিত ভাই যে জিনিসটা দেখালো, যে আমাদের কাছে কিছু সায়েন্টিফিক এভিডেন্স আছে যে এইরকম রক্ত সম্পর্ক, সেটা চাচাতো বোন মামাতো বোন হইতে পারে, সেটা আপন বোন হইতে পারে, এরকম কিছু সায়েন্টিফিক এভিডেন্স আছে আমাদের কাছে যে তারা এরকম বিয়ে হইলে তাদের যে বাচ্চা তৈরি হবে, বাচ্চা উৎপাদন হবে, সেই বাচ্চাদের কিছু জেনেটিক সমস্যা তৈরি হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তখন। তো আমরা সেই জিনিসগুলো দিয়ে তাদেরকে নিরুৎসাহিত করতে পারি, কিন্তু আমরা কোনো রুল তৈরি করতে পারবো না, আইন তৈরি করতে পারবো না যে তারা বিয়ে করতে পারবে না, কারণ এটা হবে তাদের অধিকার লঙ্ঘনের ব্যাপার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষের অধিকার সবার আগে। কে কাকে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে, কে কার সাথে ভালো ফিল করবে, কে কাকে দেখে মুগ্ধ হবে, এটা তৃতীয় ব্যক্তি ডিসাইড করতে পারে না। আমি কাকে দেখে মানে আমার ভালো লাগবে, কার সাথে থাকতে, কার হাত ধরতে আমার ভালো লাগতেছে, এটা তৃতীয় ব্যক্তি কখনো ডিসাইড করে দিতে পারবে না যে অমুকের হাত ধরলে তোমার ভালো লাগতে হবে, ভালো না লাগলেও তোমার ভালো লাগতে হবে। এটা তৃতীয় ব্যক্তির এখতিয়ার এখানে নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যেটা বললেন যে নিকট মানে রক্তের সম্পর্কের কাউকে বিয়ে করলে সেখানে মানে হলে বাচ্চা হলে সেখানে প্রবলেম হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। হ্যাঁ, তো যদি ব্যাপারটা এরকম হয় যে কোন কেউ চাইলো যে আমরা শুধুমাত্র মানে ফিজিক্যাল রিলেশনে থাকবো, আমরা বাচ্চা নিব না, বা এরকম অনেক নারী আছে যারা মানে অ্যান্টিসাইল্ড অনেক ওমেন আছে, তো তাদের ক্ষেত্রে তো তাহলে ভাই কোনো সমস্যা নাই, তাই না? তারা যদি এখন ওই মানে ভাই বোন সারাদিন ফিজিক্যাল রিলেশন করে, তাহলে তো এটা নিয়ে সমাজেরও কোনো সমস্যা থাকার কথা না, বা কোনো রাষ্ট্রেরও কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের মতামতে এইটাই না? আপনাদের কথা অনুসারে ব্যাপারটা এরকম না? আমার মতামত হচ্ছে তাহলে তো আমরা সেখানে নাক গলাতে পারি না, আমার তো এখতিয়ার নাই সেখানে নাক গলাবার। আচ্ছা, তাহলে আপনারা এরকম রুলসই চান যে যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম রুলসই হবে। হ্যাঁ, তো সেটা দেখা যাচ্ছে যে নিজের বোনের সাথে হোক, মায়ের সাথে হোক, বা যার সাথে হোক, দুইজনের সম্মতি থাকলেই তারা হচ্ছে করতে পারবে, ফিজিক্যাল রিলেশন করতে পারবে বা বিয়ে করতে পারবে। এই ব্যাপারে হচ্ছে আপনাদের কোনো মানে আপনারা এটা পজিটিভ ভাবে দেখেন, তাই তো ব্যাপারটা? না, বিয়ে করতে পারে, বিয়ে করতে, আচ্ছা, বিয়ে করার কথাটা বাদ দিলাম, বিয়ের কথাটা বাদ দিলাম, হ্যাঁ বিয়ের কথাটা বাদ দিলাম, কারণ ওইখানে আপনি যেহেতু একটা সায়েন্টিফিক নিয়ে আসতেন, বাট রিকমেন্ড করে বিয়ে না করার জন্য রক্তের সম্পর্কগুলো বাট করতে পারে। হ্যাঁ, আর যদি সন্তান উৎপাদন করারও কোনো না থাকে যে আমরা শুধুমাত্র আমরা এনজয় করার জন্য শুধু ফিজিক্যাল রিলেশন করব, এটা তো এলাও তাহলে, তাই না? আপনাদের এটা তো আবারও এটা তো তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত বিষয়, সেখানে তৃতীয় পক্ষের নাক গলাবার কোনো এখতিয়ার নাই। ভাই এরকম ভাবে যদি চিন্তা করা যায় তাহলে তো সবকিছুই যার যার পার্সনের ব্যাপার, তাহলে তো এখানে একটা আপনাকে তো এটা প্রুভ করতে হবে যে এতে অন্য কারো ক্ষতি হচ্ছে। সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি তার উপরে কোনো একটা আইন কিভাবে চাপাবেন? মানে প্রত্যেকটা আইন কি ভাই শুধুমাত্র অন্যের ক্ষতি হওয়ার উপরে ডিপেন্ড করে? অবশ্যই,
যদি সেখানে অন্য কারো ক্ষতি না হয় তাহলে সেখানে আপনি কিভাবে এই আইনটা প্রয়োগ করবেন? আমি যদি সারাদিন আমার রুমের মধ্যে বসে মদ গাঁজা খাই, এখানে তাহলে গভর্নমেন্টের ক্ষতিটা কোথায়? তাহলে গভর্নমেন্ট থেকে কেন এই রুলস মানে প্লে করা আছে যে এই মাদক সেবন করা যাবে না? তো এটা তো আমার পার্সোনাল, আমি না এখানে তাহলে আপনি আমাকে দেখান এই যারা এই কাজটা করতেছে, যারা এই কাজটা করতেছে ভাই, তাদের কি ক্ষতি হচ্ছে এখানে? না, ওদের 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 হয়তো ফিজিক্যালি প্রবলেম হবে। হ্যাঁ, তারা গাঁজা খাচ্ছে সারাদিন, তাদের হয়তো ফিজিক্যালি প্রবলেম হবে, বাট এটা নিয়ে গভর্নমেন্টের তাহলে কেন মাথা ঘামায়? কথাটা একটু শুনে নেন। মনে করেন একটা কাপল একটা অজাচার সম্পর্কের মধ্যে আছে, তাদের কি ক্ষতি হচ্ছে এতে? না ভাই, আপনি আমার কথাটার উত্তর দেন আগে। না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি ভুল উদাহরণ দিয়েছেন। আপনি এমন উদাহরণ দিয়েছেন যেখানে তার ক্ষতি হচ্ছে, ড্রাগস নিলে মানুষের ক্ষতি হয়, কিন্তু একটা অজাচার সম্পর্কের মধ্যে সেই ব্যক্তিদের যারা এটার ভিতরে ইনভলভ, তাদের কি ক্ষতি হচ্ছে? না, ওদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ড্রাগস নিয়ে তাহলে আমি বুঝতে পারলাম ওদের কোনো সমস্যা হচ্ছে না, ওদের কোনো ক্ষতি হচ্ছে না, কারোরই কোনো ক্ষতি হচ্ছে না, অন্য মানুষেরও কোনো ক্ষতি হচ্ছে না, পৃথিবীরও কোনো ক্ষতি হচ্ছে না, কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে এটা করতে দিব না, আইন করে তাদেরকে বাধা দিব। কেন ভাই? না, আপনি তাহলে আমাকে এটা এই যুক্তিটাও দেখান, আমার বাধা দিব সেটা আপনি আমাকে বলেন। কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না, তৃতীয় পক্ষেরও কোনো এখানে কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কেন আপনি এটা বাধা দিবেন? ভাই আপনি আমার কথার অ্যানসারটা দেন, তারপরে আমি আমার যদি সমস্যা হয়, আমার সমস্যা হলে রাষ্ট্রের কি? আমি যদি আমার নিজেকে ধ্বংস করি, ভাই রাষ্ট্রের সমস্যাটা কোথায়? না এটা তো আপনি ভুল উদাহরণ দিয়েছেন। এখানে তো কারো না কারো ক্ষতি হচ্ছে, ওইটা তো এই উদাহরণের সাথে তো অন্য কারোর ক্ষতি হচ্ছে না, তাই না? আরে ভাই আপনি আমার কথাটা শুনে নেন যে এইটার সাথে আপনি এই উদাহরণটা কিভাবে দিলেন? ওইখানে তো ড্রাগস নিলে তো একজন মানুষের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে কার ক্ষতি হচ্ছে সেটা তো আপনি আমাকে দেখাবেন না। ভাই আপনি ড্রাগস নিলেন, আপনি ড্রাগস নেওয়ার পরে ধরেন মাতাল হয়ে পড়ে থাকলেন, উল্টাপাল্টা অসুস্থ হইলো, তারপরে তো সরকারকে আপনার ট্রিটমেন্ট করতে হবে, তাই না? সরকারের পয়সা খরচ হবে, এটা একটা ক্ষতি না? আপনি ড্রাগস নিয়ে আপনার ফ্যামিলির মেম্বারদের আপনি দেখাশোনা করতে পারবেন না, সেটা একটা ক্ষতি না? মানে আপনি শুধু নিজের ক্ষতি করতেছেন না, আপনি ফ্যামিলির আশেপাশের সরকারের ট্যাক্সের টাকা সবকিছুরই তো ক্ষতি করতেছেন। আচ্ছা, তাহলে আর আসিফ ভাই, যেটা ভাই আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা আবারও জিজ্ঞেস করছি যে এখানে কার ক্ষতি হচ্ছে সেটা একটু আমাকে বুঝান, যে এখানে অমুকের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ওইটাই আগের পয়েন্টটাতে আমি যাচ্ছি আবার। ক্ষতিটা মানে যেকোনো একটা আইন করতে হলে, শুনেন, একটা আইন করতে হলে বা একটা রুল তৈরি করতে হলে সর্বপ্রথম দেখতে হয় কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, কারো রাইটটা এখানে ভায়োলেট হচ্ছে কিনা, কারো অধিকার এখানে। এক্স্যাক্টলি আপনার অ্যানসারটা কিন্তু আপনি এর আগের কথাটাতেই দিয়ে দিয়েছেন, যেটা সায়েন্টিফিক ব্যাখ্যার কথা যেটা বললেন, যে রক্তের সম্পর্কের মধ্যে। আমি বলি ভাই, না শুনে কথা বলা শুরু করতেন ভাই, আপনি আমার কথাটা শুনেন। আচ্ছা বলেন। একটা রুলস তৈরি করতে বা একটা আইন তৈরি করতে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয়, এতে অন্য কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। এই ক্ষতি বা লাভ হোক সেটা ভিন্ন বিষয়, কিন্তু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রাইমারি বিষয়। আমি এখানে দেখতে পাচ্ছি না কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আপনার যদি মনে হয় যে এখানে কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আপনার তো সেটা আমাদেরকে দেখাইতে হবে যে ভাই এই যে এই জায়গাটাতে। আমাকে দেখাইতে দেন, কথা বলতে দেন ভাই, একটু কথাটা শেষ করতে দেন। আপনাকে তো আমি অনেকবার জিজ্ঞেস করেছি এটা, তারপরে তো আপনি তো উত্তর দেন নাই, তো এখন আবার কথার মাঝখানে ইয়া করে ফেলতেছেন। আমি আপনাকে যেটা বলেছি যে আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখান যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। যদি আমার তো সাফ কথা আমি বলে দিয়েছি, যদি অধিকার ক্ষুণ্ণ না হয় তাহলে আপনি কোনো আইন করতে পারবেন না। নো মিন্স নো। আর যদি কারো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেটা যদি আপনি প্রুফ করতে পারেন, তখন তো অবশ্যই আপনারটা প্রুফ হইলো, তাহলে আমরা সেটা আইন করবো, অসুবিধা কি? আচ্ছা, ওই যে প্রবলেম তো আছেই একটা, যে আপনি যেটা এর আগের বারই বললেন যে রক্তের সম্পর্কের কাউকে বিয়ে করলে যদি এখানে সন্তান উৎপাদন হয়, সেক্ষেত্রে একটু আগে আপনি বললেন তারা ডিসাইড করছে যে তারা সন্তান উৎপাদন করবে না। আপনি একটু আগে বললেন এই কথা, এখন আবার কথা ঘুরায় ফেললেন কিভাবে? না আমি ঘুরাচ্ছি না ভাই, আমি কথা শেষ করি। আপনি একটু আগে বলেন নাই। হ্যাঁ আমি একটু আগে বলছি, কিন্তু আমি তো পরিবার গঠনের ক্ষেত্রে দিন ভাই একটা কথা বলছিল, আমি যদি মাতাল হই আমাকে। আপনি যখন পরিবার গঠনের কথা বললেন তখনই তো আমি আপনাকে বাধা দিলাম যে না, পরিবার গঠন করতে পারবে না, তাহলে বাচ্চা উৎপাদন হবে। বাচ্চা উৎপাদন হইলে তো সেখানে অধিকার হরণ হচ্ছে, এই কারণেই তো এখানে বাধা দেওয়া হচ্ছে। তাই কথাটা কি বুঝেন না ভাই? মানে কি একটা অদ্ভুত বিষয়। না আমি ওই পয়েন্টটাতেই কথা বলতেছি। আপনি যদি আমাকে কথার মানে ইন্টারফেয়ার করলে আমি না আপনি এই যে এই জিনিসটা তুলছেনই, আপনি এটা বলেই এই জায়গায় আগ বাড়ছেন যে তারা সন্তান উৎপাদন করবে না, এটা বলেই কথা সামনের দিকে আগেছে। এই কন্ডিশন অ্যাপ্লাই করার পরে এই কথাটা সামনের দিকে আগেছে। যদি এই কন্ডিশন আপনি দিয়েই থাকেন, তাহলে এখন আবার সেই কন্ডিশনটা আবার ইয়া করতেছেন কেন? তাহলে তো তখন তো আমি ওই কথা বলেই দিছি যে এখানে যদি বাচ্চা উৎপাদন হয় তাহলে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে আমরা তাদেরকে ডিসকারেজ করবো।
আচ্ছা, তাহলে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে যেহেতু প্রবলেম আছে, তাহলে ইসলামে আপনার যে 14টা সম্পর্ক নিষেধ করা আছে, তাহলে এটা তো রাইট নাকি? সেটাই তো বলতে চাচ্ছিলাম ভাই, যে সেটা যে মানে প্রবলেমেটিক, সেটাই তো বলতে চাচ্ছিলাম। আপনি তো সেটা শুনতে চাইলেন না, তাই না? আপনি তো উল্টা চলে গেলেন যে নাস্তিকতার আইন কি হবে। না না না, আমি ওনার আগে মতামতটা নিব না, ওনাদের এরকম কোন রুলস রেগুলেশন আছে কিনা সেটা আমি জানবো না, সেটা জানার জন্যই আমি বলছি। ঠিক আছে, আপনি কি ডেমোলিশন ম্যান মুভিটা দেখছেন? না ভাই, আমি মুভি দেখি না। ওইখানে একটা ঘটনা দেখায় যে অনেক বছর পরে যখন মানুষের সেক্সুয়াল রিলেশনের জন্য ফিজিক্যাল রিলেশনের দরকার হবে না, মানে ভার্চুয়ালি তারা করতে পারবে। এখন এই ভার্চুয়ালি এখন যদি কেউ করে, মানে ভাই বোনও যদি ভার্চুয়ালি করে, ফিজিক্যালি করে, মানে এগুলোর মধ্যে তো আসলে তেমন কোনো পার্থক্য নাই। বা ধরেন ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন, হ্যাঁ, অনেক বছর পরে তাদের ইউনিভার্সিটি বা কলেজে যে তাদের পরিচয় হইলো, মানে কি তারা স্টিল জানে না যে তারা আসলে নিজেরা আপন ভাই বোন, কিন্তু তারা কোনো এক কারণে হারায় গেছে। এখন দুইজনের প্রেমে পড়লো, যেহেতু তারা জানে না তারা ভাই বোন, দুইজনের প্রেমে পড়লো, তারপরে বিয়ে শাদীও করলো। মানে এখানেই বা প্রবলেমটা কি? আপনি কি এটা কি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনো প্রবলেম? না না, আপনাদের ইন্ট থেকে তো প্রবলেম নাই কোথাও, তাই না? তো আপনাদের সন্তানরা যদি এইগুলা করে, তখন কি আপনারা এটা সহজভাবে নিতে পারবেন? বা একটা সুস্থ স্বাভাবিক ভাবে, হ্যাঁ, আপনার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তারা এরকম ফিজিক্যাল রিলেশন করলো, তখন কি এই ব্যাপারটা আপনারা সহজভাবে নিতে পারবেন? এটা তো আসিফ ভাই শুধুমাত্র সন্তান ভাই বোনের ক্ষেত্রেই যে এটা মানে কি অ্যানসার না না, ভাই বোনের ক্ষেত্রে অনেকবার এটা অ্যানসার দিছে আপনাকে। যেমন ধরেন আসিফ ভাই এবং এটাও বলছে যে কারো সন্তান যদি মানে গে হয়, মানে ভাই বোন তো দূরে থাকে, মানে সে যদি গেও হয় তাতেও তো কোনো সমস্যা নাই। এটা তো অনেকবার অ্যানসার দেওয়া হয়েছে ভাই। মানে সেখানে যদি কোনো অধিকার ভায়োলেট না হয়, তাহলে তো সেটা সবার জন্য, আমার সন্তান কেন, পৃথিবীর সমস্ত সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। কারো যদি অধিকার ভায়োলেট না হয়, যতক্ষণ পর্যন্ত কারো অধিকার হরণ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটাতে কোনো আইনগত কোনো বাধা নাই, বা তার বিরুদ্ধে কোনো ধরনের রুলস রেগুলেশন তৈরি করা যাবে না যে এটা করা যাবে না, বা এটা তুমি করতে পারবা না, তোমার ইচ্ছা করলেও তুমি করতে পারবা না, এইরকম তো করা যাবে না। বা অধিকার ভায়োলেট হবে তখন যখন আমার ছেলে একটা 50 বছর বয়সে একটা 6 বছরের মেয়েকে বিয়ে করবে, তখন হচ্ছে অধিকার ভায়োলেট হবে। এইখানে হচ্ছে একটা বাচ্চা। আমি আসলে ওইদিকে যাচ্ছি না, আমি ওই টপিক নিয়ে কথা বলি না। আপনি কোন দিকে যাচ্ছেন সেটা তো ভাই, মানে আপনি কোন দিকে যাচ্ছেন, কি করছেন সেটা তো আমি বুঝতেছি। আমার কথা হচ্ছে যেখানে অধিকার ভায়োলেট হচ্ছে এবং যেখানে অধিকার ভায়োলেট হচ্ছে না, এই পার্থক্য দিতে আপনি বোঝেন কিনা? আচ্ছা ভাই, তাহলে এরকম রুলস করা উচিত যে 50 বছরের একটা লোক বা 60 বছরের একটা মানুষ 30 বছরের একটা মেয়েকে বিয়ে করতে পারবে না। এরকম রুলস কি আছে নাকি? অবশ্যই করতে পারবে না। কেন তখন অধিকার হলো না যে আমি মানে 20 বছরের একটা মেয়েকে বিয়ে করতেছি? আমার পাগলের মতো কথা বলছেন ভাই, পাগলের মতো কথা। না না, আপনি মাত্রই বললেন এখানে অধিকার হরণ হচ্ছে। 6 বছরের মেয়ে কেন এটা আমি বলেছি, এটা আপনি চিন্তা করে আপনার মাথা ঢুকে নাই যে কেন বলছি 6 বছরের একটা মেয়ে? সেটা হচ্ছে 18 বছরের কম। এই যে সিম্পল জিনিসটা আপনি বুঝেন না যে 18 বছরের কম একটা মেয়ে। আচ্ছা ভাই, 18 বছর বয়স হলেই ভাই আপনি মাঝখানে বারবার কথা বলছেন। আচ্ছা বলেন, বারবার কথা বলছেন আপনি, বলেন। 18 বছরের কম একটা মেয়ে হচ্ছে আন্ডার এজ, এবং সেই মেয়েটার সাথে একটা প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষের যৌন সম্পর্ক হচ্ছে সরাসরি ক্রাইম, ভয়ঙ্কর ক্রাইম, শিশু কাম। এটা হচ্ছে পেডোফিলিয়া। এটা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমগুলোর ভিতরে একটা। এখন অমিত ভাই উনি জিজ্ঞাসা করছেন যে 18 বছরের কম হলেই কেন এটা মানে প্রযোজ্য হবে। অমিত ভাই আপনি এখন আচ্ছা ভাই, ওইটা তো পুরো আলাদা প্রশ্ন হয়ে গেল। আপনার এইটা না, আমি এইটাই কোশ্চেনটাই করব। আসিফ ভাই যেটা বললাম এই কোশ্চেনটাই। হ্যাঁ, অমিত ভাই সেটার উত্তরটা দিবে। অমিত ভাই আপনার কি মানে লেট হয়ে যাচ্ছে নাকি? না না, সেটার জন্য না, কিন্তু এটা তো পুরোপুরি অন্য টপিক। আসিফ ভাই উনি কি আগের কথাগুলো মেনে নিচ্ছেন? আগের কথাগুলো না না, জিন্দা ভাই, আমি তো এখানে প্রমাণ করতে আসছি না ভাই। আপনাদের উনি ওনাদের ইয়েটা হচ্ছে ওনার বোঝার যে সমস্যাটা, সেই সমস্যাটার প্রধান সমস্যাটাই হচ্ছে উনি অধিকার বিষয়টা সম্পর্কে জানেন না বা বোঝেন না। এই কারণে অধিকার ভায়োলেট কোনটা, শুধু তাই না, ওনার নিজেকে একটু মিউট রাখেন। অমিত ভাই, আমার যে ধারণা উনি আসলে অধিকার জিনিসটাই বোঝেন না। অধিকার জিনিসটা না বোঝার কারণে যে মানে একদম চক্রাকারে ঘুরপাক খাচ্ছেন, মানে খাবি খাচ্ছেন, একেবারে সাথে হাবুডুবু খাচ্ছেন। অথৈ সমুদ্রে হাবুডুবু খায় না মানুষ, এভাবে হাবুডুবু খাচ্ছেন। অথবা উনি কোন একটা নিয়ে আসছেন যে আজকে এই প্রশ্ন করে নাস্তিকদের করবো, খোঁচাখুচি করবো। তো যেটাই হোক খোঁচাখুচি করতে আসলে সমস্যা নেই ভাই, আপনি খোঁচাখুচি করতে আসেন, অসুবিধা নেই। যেটাই হোক সবচেয়ে জরুরি বোঝার বিষয়টা হচ্ছে অধিকার বিষয়টা যদি না বোঝে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কি অধিকার, একজন অপ্রাপ্তবয়স্ক মানুষের কি অধিকার, এগুলা যদি না বোঝেন, তাহলে তো মানে আমরা আসলে উলবনে মুক্তা ছড়াচ্ছি, তাই না? এই জন্য অমিত ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে একটা 6 বছরের মেয়ে এবং একটা 50 বছরের পুরুষ
এবং একটা 30 বছরের মেয়ে এবং একটা 50 বছরের পুরুষ, 30 বছর এবং 50 বছরের এরা বিয়ে করলে আমরা কিছু বললাম না, আমরা বললাম ওদের ব্যাপার, ধর এটা নিয়ে আমাদের কি ভাই, আমরা কিছু জানি না এখানে। আমি আমার কথা প্রত্যেক জায়গায় একটা কথা অমিত ভাই ব্যবহার করেছি, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, স্বেচ্ছায় সম্মতিতে, প্রাপ্তবয়স্ক এতবার করে বলার পরে অমিত ভাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার কথা এতবার করে বলার পরেও ওনাদের মাথায় শব্দটা মানে মনে হয় কি এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বেরিয়ে গেল, ওনাদের মাথায় ঢুকলোই না কিছু। আমি এতবার করে বললাম প্রাপ্তবয়স্ক, তারপরেও কিছু মাথা ঢুকলো না, উনি বিলা গেছে এই কথাটা। আচ্ছা ভাই, 18 বছর বয়সে প্রাপ্তবয়স্কটা কেন হবে সেটা আমাকে অ্যানসারটা দিন। সেটাই বলা হবে, একটু অপেক্ষা করেন, আপনি মাঝখানে কথা বলেন না তো অমিত ভাই। এখন এই যে প্রাপ্তবয়স্ক, এই কাজী ভাই একটুখানি শুনুন। হ্যাঁ, একটা অবস্থা, ওনাকে আমি মিউট করতেছি না, কিন্তু উনি কিন্তু সেটা সুযোগটা খুব সদ্ব্যবহার করতেছে অমিত ভাই। তো যে জিনিসটা বলতেছিলাম অমিত ভাই, প্রাপ্তবয়স্ক হইলেই একটা মানুষ এই অধিকারগুলো প্রাপ্ত হয়ে যায় যে সে চুজ করতে পারে এবং কনসেন্ট দিতে পারে। প্রাপ্তবয়স্ক না হইলেই সে কনসেন্ট দিতে পারে না, এটা কেন? এই জিনিসটা আপনি একটু এক্সপ্লেইন করেন আমাদের। হ্যাঁ, তার কারণ প্রথম কথা হচ্ছে যে এই 18 বছর বয়সটা এটা চুজ করার কারণটা কি? তার প্রথম একটা কারণ হচ্ছে যে এই 18 বছর বয়সের মধ্যে মানুষ তার ব্রেনের যে ডেভেলপমেন্ট, সেই ব্রেনের ডেভেলপমেন্ট হয়, শরীরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টগুলো হয়। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এই সময় যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে এডুকেশনটা, সেই এডুকেশনটা এই সময় শেষ হয়ে যায়। তো এই সময় শুধুমাত্র সে যে ডিসিশন নিতে পারে তাই নয়, সে একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে। তার মানে সে ভালো মন্দ এই সমস্তগুলো সম্পর্কে সে নিজে পড়াশোনা করে, তাকে এই জিনিসগুলো শেখানো হয়, তার একটা এক্সপিরিয়েন্স বা তার একটা অভিজ্ঞতা তৈরি হয় এই সমস্ত পৃথিবী সম্পর্কে, তার যে পৃথিবী সম্পর্কে সমস্ত কিছু মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। এই সমস্তগুলো থেকে তার পড়াশোনা সমস্ত কিছু, তার জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু থেকে সে একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে। কিসের উপরে ডিসিশন নিতে পারে? নিজের ভালো মন্দ বিচার করার ব্যাপারে সে নিজে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্যই 18 বছর বয়সটাকে সেট করা হয়। এইবার এই 18 বছর বয়সটাকে একটু এদিক ওদিক হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে একটু এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, কখনো কোনো দেশে কোনো স্টেটে এই জিনিসটা একটুখানি এদিক ওদিক 1-2 বছর এদিক ওদিক হয়। সেখানে অবশ্য সেখানে যে প্রাইমারি যে এডুকেশন সেইগুলোর উপরে ভিত্তি করেই করা হয়। আমাদের দেশে যে প্রাইমারি এডুকেশনের যে কোয়ালিটিটা এবং যেভাবে আমাদের শেখানো হয়, তো সেই অনুযায়ী এই জিনিসটাকে 18 বছর করা হয়। এবং আরেকটা কারণে 18 বছর করা হয়, সেটা হচ্ছে যে হেলথের কথা মাথায় রেখে সেখানে এই জিনিসটাকে 18 বছর করা হয়, এই ব্যাপারটাকে 18 বছর করা হয়। কারণ আমাদের দেশ তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এখানে তো অ্যাভারেজ যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা একটুখানি কম। তো সেই জন্য যে ডেভেলপমেন্ট, যে শারীরিক যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা হতে একটুখানি সময় লাগে। সেই এই সমস্ত কিছু মাথায় রেখে এই 18 বছর করা হয়েছে আমাদের দেশে। এবং এই 18 বছরের পরে মানুষ একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে, নিজের সম্পর্কে একটা ইনফর্মড একটা ডিসিশন নিতে পারে। আসিফ ভাই, তাহলে অমিত ভাই, যদি একটা মনে করেন যে 13 বছরের বালিকা একটা 40 বছরের পুরুষের সাথে বিয়ে করলো বা সেক্স করলো, আমরা তো অবশ্যই সেখানে বাধা দিব নাকি? অবশ্যই বাধা দেব এখানে। অবশ্যই। আরেকটা ঘটনা, মনে করেন একজন 21 বছরের বালিকা একজন 99 বছর বয়সী বুড়া বেটাকে বিয়ে করলো, সেখানে কি আমাদের কোনো সমস্যা আছে? ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেহেতু দুজনেই অ্যাডাল্ট এবং নিজেরা নিজেদের কনসেন্ট দিয়ে ইয়ে করেছে, সেই বিষয়ে আমাদের সমস্যা নেই। তবে ইউনিসেফ এখানে একটা জিনিস বলছে যে খুব বেশি যদি ডিফারেন্স হয়, সেখানে সেই জিনিসটা ওরা বলছে যে খুব মানে একদম 18 বছর বয়সী একটা মেয়ে আর হয়তো একটা 40 কি 50 বছরের একজন পুরুষের সাথে বিয়ে দিতে তারা বাধা দিচ্ছে। তার কারণ সেখানে যে হিউম্যান রাইট, মানে ধরুন এই যে মেয়েটা এই গ্যাপটার জন্য, এই বয়সের গ্যাপের জন্য সে হয়তো নিজের যে ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা, এই জিনিসগুলো সে হয়তো নিজে সেভাবে প্রতিষ্ঠা করতে পারে না। তো সেইখানে একটা হিউম্যান রাইট সেখানে লঙ্ঘিত হতে পারে। যদি সেটা লঙ্ঘিত না হয়, যদি সেখানে তাদের রেকমেন্ডেশন এটা, কিন্তু যদি কেউ করে তাকে ইউনিসেফ এরকম মোটেই বলছে না যে তাকে মারতে যাবো আমরা, তা এটা তাদের একটা রেকমেন্ডেশন। তাদেরকে কি আইনগতভাবে কোনো বাধা দেওয়া যাবে? না আসিফ ভাই, আইনগতভাবে তাদেরকে কোনো রকম বাধা দেওয়া যাবে না। শুধু তাদেরকে আমরা একটা এই জিনিসটা তাদেরকে ইনফর্ম করতে পারি এবং তাদেরকে আমরা এটুকু বলতে পারি যে হ্যাঁ দেখো এই জিনিসটা না হয়, আমরা সেই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করতে পারি। কিন্তু তাদেরকে আমরা আইনত কোনো বাধা দিতে পারবো না, বা তাদেরকে কোনো রকম পেনালাইজ করা যাবে না, তাদেরকে কি কোনো রকম মরাল পুলিশিং করা যাবে না। এইটা তাদের দুজনেই যেহেতু প্রাপ্তবয়স্ক, তারা এই ডিসিশনটা নিতে পারে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 18 বছর হলে যখন আপনি আমার বডিটা ডেভেলপ, একটা মেয়ের বডি ডেভেলপ করবে, এই কাজের জন্য ফুলি ডেভেলপ একটা বডি হবে এবং মেন্টালিও ডেভেলপ হবে, এবং সে একটা ডিসিশন নেওয়ার মতো, ইনফর্ম ডিসিশন নেওয়ার মতো একটা যোগ্য হয়ে উঠবে, তখন এই জিনিসটা হিসাব করে দেখা হয়েছে যে এই বয়সটা 18। কিছু আপনিও বলেছেন কিছু জায়গায় একটু এদিক সেদিক হতে পারে, 6 মাস 1 বছর একটু এদিক সেদিক হতে পারে, 2 বছর একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা গড় হিসাব হচ্ছে 18 বছর। 18 বছর হলে সে ডিসিশন মেক করতে পারে। এই কারণে আমরা দেখি যে ভোট দেওয়ার অধিকারটাও, একজন মানুষ যখন ভোট দেয়
সে যখন একটা দেশের একজন নির্বাচন করে, মানে আইন প্রণয়নকারী নির্বাচন করে, এমপি পার্লামেন্ট মেম্বার নির্বাচন করে, সেখানেও বাচ্চাদের কিন্তু ভোট দিতে দেওয়া হয় না। কারণ কি? কারণ হচ্ছে তারা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত কখনো তারা নিতে পারবে না, রাষ্ট্রটার কোন দিকে ভালো হবে কোনটা মন্দ হবে সেই সিদ্ধান্তটা নিতে পারে না। এই কারণে তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রেও এই জিনিসটা দেখা হয় তার সে 18 বছরে পৌঁছেছে কিনা, নাকি ভাই? অবশ্যই আছে ভাই, এবং যে কোনো ধরনের নীতি নির্ধারণী বা যে কোনো ধরনের সিদ্ধান্ত যেটা তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জন্য 18 বছর একজনের হয়েছে কিনা সেই জিনিসটা দেখা হয়। ইউএসএ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যালকোহল পান করার জন্য এই জিনিসটা দেখা হয় তুমি 18 বছরে পৌঁছেছো কিনা। যদি একটা আন্ডার এজ বাচ্চা মানে ছেলে বা মেয়ে একটা অ্যালকোহল কিনতে আসে, তখনও তাকে আইডি কার্ডটা চাওয়া হয় যে তোমার আইডি কার্ডটা দেখাও। তোমার যদি 18 বছর হয়ে থাকে, বা ইউএসএ তে এটা 21 বছর, কিন্তু মানে ইউরোপে এটা 18 বছর, তোমার 18 বছর হয়েছে কিনা, 18 বছর হয়ে থাকলে তোমাকে অ্যালকোহল দিব, নাহলে তোমাকে দিব না। কারণ কি? কারণ 18 বছর হয়ে গেলে সে নিজের ডিসিশনটা নিজে নিতে পারে, তাই তো? অবশ্যই আছে এবং সে একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে, শুধুমাত্র ডিসিশন নেয় না, সে ভালো মন্দ সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে ডিসিশন নিতে পারে। এইটা আসে ভাই মোটামুটি সবকিছুর ক্ষেত্রেই, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে, ড্রাইভিং লাইসেন্স, এমনকি শুধু মদ না, আপনার সিগারেটও সে কিনতে পারবে না। এক্স্যাক্টলি ভাই। তাহলে এই যে কেন ভাই ড্রাইভিং একটা 30 বছরের একে মানে দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, একটা 12 বছরের বালককে কেন ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না দিন ভাই, বলেন তো একটু। কারণ এটা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে একটা 12 বছরের বাচ্চা, তার জন্য ড্রাইভিং সেফ না, মানে অ্যাক্সিডেন্টের রেট অনেক বেশি। সেই যে কারণে হচ্ছে যে আপনার শুধু 18 বছর, এটা হয়তো আগের স্ট্যাটিস্টিক্স, এখন হয়তো অনেক এক্সপার্ট থাকতে পারে যে 12 বছর 13 বছরে সে ড্রাইভিং হয়তো স্কিল সে হইতে পারে, কিন্তু এটা তো এক্সেপশন তো আর ধরা যাবে না। এটা ইন জেনারেল দেখা যায় যে আসলে 18 বছরের আগে মানে তারা ম্যাচিউর হয় না, মানে তাদের ড্রাইভিংটা সেফ না, তাদের রক্ত গরম থাকে, অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, তাদের বেশি স্পিডে চালাইতে পারে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যে কারণে অনেক দেশ আবার এইরকমও আছে যে 18 বছরে আপনাকে লাইসেন্স দিলেও আপনার হচ্ছে 21 বছর পর্যন্ত তার সাথে একজন গার্জিয়ান থাকতে হবে। কারণ কি? কারণ ওই গার্জিয়ান থাকলে পারে তাকে মানে কি শান্ত করতে পারবে, সে যখন হয়তো হাই স্পিডে যাবে বা কারোর সাথে রেসে লিপ্ত হবে রাস্তার মধ্যে, হয়তো রাগ উঠে যেতে পারবে, যে কোনো কারণেই হোক। এটা আসলে সেফ না, 18 বছরের আগে সেফ না। এটা অনেক পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে, যে কারণেই 18 বছর পর্যন্ত মানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার মানে অ্যালাউ করে না। এবং আবেগ মানুষকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। এই যে ধরেন টিনেজ বয়স কেন বলা হয়? এই টিনেজ বয়সটাতে যে জিনিসটা হয়, আবেগ মানে হরমোন তাদেরকে অনেকখানি নিয়ন্ত্রণ করে, তাদের ডিসিশন মেকিং এ আবেগ উচ্ছ্বাস এগুলো তাদেরকে অনেকভাবে নিয়ন্ত্রণ করে। এই কারণে 18 বছর হয়ে যাওয়ার পরে তাদেরকে এই অধিকারটা দেওয়া হয়, তাই তো ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা অমিত ভাই, আমার তাহলে এখন তো যেতে হচ্ছে। অমিত ভাই, আপনি তাহলে শেষে কিছুক্ষণ কথা বলে তাহলে লাইভটা শেষ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, কাজী ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার কথা হবে আশা করি। আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভাই। ভাই গুড নাইট তাহলে। আমরা লাইভটা শেষ করে দেবো, আর শেষ করে দেন। হ্যাঁ, আমার যতটুকু জানা দরকার ছিল আমার জানা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাকে শুধু মানে আমি একটা কথা বলে শেষ করি, হ্যাঁ, আপনি যাওয়ার আগে। সেটা হচ্ছে এই যে জিনিসগুলো যেগুলো ভাবছেন না, যে একটা ধর্ম একটা বলেছে, একটা ইয়ে করেছে, একটা কথা বলেছে, এই জিনিসগুলো এরকম নয় যে কোনো একজন আকাশবাণী হয়েছে বা এরকম কেউ বলেছে। এই জিনিসটা কিন্তু বুঝতে শিখবেন। ব্যাপারটা হচ্ছে মানুষ কি করে, মানুষের নিজের জিনিসগুলো যেগুলো ভালো লাগে বা নিজে খারাপ লাগে, এই জিনিসগুলো অনেক সময় ধর্মের মাধ্যমে, অনেক সময় ভগবানের নাম দিয়ে অনেক সময় চালিয়ে দেয়। ঠিক আছে, এইবারে আমি আজকে আসলে বিশ্বাস অবিশ্বাস নিয়ে ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওইটা একটা আলাদা ব্যাপার। ঠিক আছে বুঝতে পেরেছি। হয়তো আরো কথা হবে আপনাদের সাথে, আবার আসবো নেক্সট টাইম। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি ধর্ম জিনিসটাকে বাদ রাখতে চাইছেন, সেটা আমি বুঝতে পেরেছি। আমি আজকে শুধুমাত্র একটা ব্যাপারে জানা ছিল, আপনাদের ইয়েটা আর কি। হ্যাঁ, ধর্মের ব্যাপার কি আছে না আছে, ধর্ম যেমন আমার কাছেই তো সমস্ত কোরআন হাদিস সবকিছু আছে, এটা তো আমি দেখতে পারছি। কিন্তু আমার কাছে তো ওই নাস্তিকদের কোনো একটা গাইডলাইন বা নাস্তিকদের কোনো একটা রেগুলেশন নাই। হ্যাঁ, তো সেজন্য কিছু ব্যাপার কনফিউশন ছিল আপনাদের জানার, যে আপনাদের এই বিয়ে, আমার মূল পয়েন্ট ছিল এটা যে বিয়ে করার ক্ষেত্রে আপনাদের কোনো বাইন্ডিংস আছে কিনা, একে বিয়ে করা যাবে একে যাবে না। হ্যাঁ, যেমন ইসলামে যেরকম 14 জনের সাথে বিয়ে করা নিষেধ করা আছে, এটা সায়েন্টিফিক ভাবেও, এটা আপনি বললেন যে মেডিকেল ভাবেও যে ব্যাপারটা আসছে, হ্যাঁ, যে এটা এখানে বাচ্চা উৎপাদন করলে সেখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। তো মূলত ওইটার সাথে এইটা আপনার একটা রিলেটেড আছে। তো সেই বাইন্ডিংস আপনাদের ক্ষেত্রে আছে কিনা? হ্যাঁ, না কোনো রিলেশনই নাই সায়েন্সে। দেখলাম না তো ওখানে আসিফ ভাই দেখলাম না, আসিফ ভাই তো বললো, আসিফ না এই কথা ওই কথাটাই বললো যে ইসলামে এমন অনেকগুলো ইয়ে আছে, অনেকগুলো রিলেশন আছে যে রিলেশনগুলোকে সায়েন্স অ্যাপ্রুভ করে না। যেমন ধরুন আপনার পিসির মেয়েকে, আপনার পিসির মেয়েকে কি আপনি বিয়ে করতে পারবেন? হ্যাঁ, এইটা হ্যাঁ আমি করতে পারবো।
ইসলামে করতে পারবেন তো? আমরা বলছি না, এটা করাটা উচিত না, এটা মোটেই করবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা রিকমেন্ড করতেছেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমি আপনাদের বলছি এটা করবেন রিকমেন্ড না। আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আপনি যদি কিন্তু করে ফেলেন আমি মারতে যাবো না আপনাকে, আমি আপনাকে বলবো না যে আপনাকে আমি মারবো, এরকম না। আপনি যদি করে ফেলেন ঠিক আছে, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই আপন বোনের সাথেও যদি কেউ বিয়ে করতে চায় সেক্ষেত্রেও আপনারা রিকমেন্ড করবেন এইভাবেই যে আপনার বিয়ে করার দরকার নাই এতটুকুই, কিন্তু যদি করে তাহলে আপনাদের কোনো সমস্যা নাই। অবশ্যই এটা এবার আপনারা কি করবেন, আমার এটাই মূল পয়েন্ট ছিল, এইটাই আর কি। হ্যাঁ, এইটাই আমাদের এটাই মূল পয়েন্ট, যে আপনি হয়তো মারতে যাবেন, ঠিক আছে? আপনি হয়তো ধরুন একজন কেউ বোনের সাথে কেউ ইয়ে করলো, বোনের সাথে কেউ সেক্স করলো, ঠিক আছে, ইন্টারকোর্স করলো, তো আপনি হয়তো তাকে মারতে যাবেন, ঠিক আছে? আমরা বলছি না, আমরা মারতে যাবো না, কিন্তু তাকে আমরা অবশ্যই বারণ করবো, ক্লোজ রিলেশনের মধ্যে করাটা উচিত না, ঠিক আছে? না, ইন্টারকোর্স করলে তো এখানে বারণ করার কোনো প্রশ্ন আসে না। আপনাদের আসিফ ভাই যেটা বললো যে যদি বাচ্চা উৎপাদন করার কোনো মানে এখানে ইয়ে না থাকে, হ্যাঁ, তাহলে মানে নিষেধ করার কোনো আপনাদের কোনো ইয়ে নাই, ঠিক আছে? অথবা আপনার ছেলে মেয়েও যদি আপনার আপন ছেলে মেয়েও যদি সেক্স করে সেক্ষেত্রে আপনি তাদেরকে নিষেধ করার মানে আপনার অবশ্যই মানে আপনার যুক্তিতে নিষেধ করবো না, তাই তো? অবশ্যই কিন্তু এখানে আবার আরেকটা জিনিস আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরুন আপনার ধরুন যে মুসলিম ইসলাম কিছু নেই, ঠিক আছে? ধর্মটার মধ্যে কিছু বলেনি, এই সমস্ত কিছু বলেনি, ঠিক আছে? আপনি আপনার বোনের প্রতি কি আপনি আকৃষ্ট হন? ভাই আমার আপন বোন নাই, আমি এই ব্যাপারটা বলতে পারতেছি না। সেজন্য চাচা তো আচ্ছা ঠিক আছে, ধরুন হচ্ছে আপনি এরকম করে দেখেছেন, আপনার ধরুন আপনার দুটো ছেলে মেয়ে আছে, ঠিক আছে? একটা ছেলে একটা মেয়ে আছে। আপনার ছেলেটাকে আপনি এক্সপেক্ট করেন যে আপনার বড় হয়েছে তার বোনের প্রতি আকৃষ্ট হবে? এই জিনিসটা কি হয়? না, এটা আমি এক্সপেক্টও করি না এবং আমার ধর্মও এটা এক্সপেক্ট করে না। হ্যাঁ, এবং এটা এই সেই কথা প্রথমেই আমি বলে রেখেছি, আমি প্রথমেই আপনাকে বলে রেখেছি ধর্মের কথাটা এখানে আনবেন না, ঠিক আছে? ধর্মটা বাদ দিয়ে রাখুন, ঠিক আছে? যদি ধর্ম যদি আপনাকে না বলতো, আপনি কি আপনার মায়ের প্রতি যৌন আকর্ষণ অনুভব করতেন, বা আপনার মাসির প্রতি যৌন আকর্ষণ অনুভব করতেন? ধর্মটাকে বাদ দিয়ে বলবেন, যদি ধর্ম যদি না থাকতো আপনি কি আকর্ষণ অনুভব করতেন, হ্যাঁ বা না? না, ওইটা আপনারা বলেন, আমি করতাম না। না, কেউ তো করে, অনেকেই করে, আমি করতাম না, আমি করতাম না, ইভেন আমি এখনো করি না, ঠিক আছে? কিন্তু এরকম অনেক সম্পর্ক পৃথিবীতে আছে যারা ভাই বোনের মধ্যে আপনি তো মানে ইয়েতে মানে ফাঁকা মাঠে গোল মানে পালিয়ে যাচ্ছেন, আর অত দূরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? অত দূরে আমরা যাচ্ছি না। হ্যাঁ, না, আমাকে বলতে না দিলে তো হবে না, আপনি যে বলতেছেন আমাকেও তো বলতে হবে ভাই। আপনি কথা বলেননি এরকম তো না? আপনাকে তো আমি বলছি এখন আমি শেষ করি। হ্যাঁ, বলেন। না, এটা আপনি তো অবান্তর ইয়েতে চলে যাচ্ছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি যে আপনি আকর্ষণ অনুভব করতেন কি করতেন না, সেটার খুব সহজ সরল উত্তর হয় যে হ্যাঁ আমি করতাম অথবা আমি করতাম না, ঠিক আছে? না, আমি করতাম না, ওইটা তো আমি বলছি। হ্যাঁ, ওখানে শেষ হয়ে যায় উত্তর, তো ওখানে শেষ হয়ে যায় না, এখানে শেষ হয় না ভাই, এখানে আমি করতাম না, কিন্তু আমি আপনার কথা জিজ্ঞেস করেছি। আমি কি আরো 10টা লোকের কথা জিজ্ঞেস করেছি? আপনার চাচা কি করতো, আপনার খালা কি করতো, আপনার বিয়াই বোনাই জগাই মাথায় কি করতো, আমি জিজ্ঞেস করেছি? আমি আপনার কথা জিজ্ঞেস করেছি। হয়ে গেল, শেষ কথা হয়ে গেল। কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। আমি আপনার কথা জিজ্ঞেস করেছি, আপনার কথা শেষ। যে আপনি বললেন যে ধর্ম থাকুক বা না থাকুক, আমি আমার মায়ের প্রতি কোন রকম যৌন আকর্ষণ অনুভব করতাম না, তাই না? কোনো খারাপ কথা বলিনি, ঠিক আছে? অবশ্যই এই বিষয়ে আপনার কোনো মতামত নেই, মানে দ্বিমত নয় যে ধর্ম থাকুক বা না থাকুক, এটা ধর্ম বলুক চাই না বলুক, ইট ডাজন্ট ম্যাটার, আমি এই জিনিসটা অনুভব করতাম না। কিন্তু ধর্ম যদি আমাকে না বলে সেটা আমার কাছে অপশনাল, আর ধর্ম যখন আমাকে বলছে এইবারে এই জিনিসটা তার মানে দেখুন যে একটা মানুষের ক্ষেত্রে তার মানে এই জিনিসটা অপশনাল হোক না হোক সেটা পরে যাবো, ঠিক আছে? তা আমরা একটা জিনিস দেখলাম যে এটা আস্তিক বা নাস্তিক এর উপরে ডিপেন্ড করে না। তো একজন যখন কোনো একটা যৌন সম্পর্কে যাবেন, তার আগে আপনার একটা যৌন আকর্ষণ অনুভব করতে হবে, তাই না? হ্যাঁ, এইবারে আপনি এই আমাদের যে লাইভটা যেটা আজকের লাইভটাই একটুখানি আপনি যুক্ত হওয়ার খানিকক্ষণ আগে থেকে আপনি দেখতে শুরু করবেন, ঠিক আছে? সেইখানে আমরা একটা নেচার পত্রিকা থেকে একটা ডকুমেন্ট দেখাচ্ছিলাম যে মানুষ কিভাবে কার প্রতি যৌন আকর্ষণ অনুভব করবে সেগুলো মানুষ কিভাবে ঠিক করে, ঠিক আছে? এইটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, বুঝেছেন? এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি যে আমরা যতটা কাছে ক্লোজ রিলেশনগুলো যত হয় সেইগুলোকে মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে। সেখানে মানুষ সেখানে সেই যে কতগুলো সেক্সুয়াল ক্লু যেগুলো পায় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তার কারণ কি? কারণ জেনেটিক যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিকে মেনটেন করার জন্য এই জিনিসটা করে। জেনেটিক ডাইভার্সিটি মেনটেন করলে কি হবে? আরো বেশি ইমিউনিটি যেটা, সেই ইমিউনিটি বেটার হবে, তারা আরো বেশি সার্ভাইভেবল হবে, তারা আরো বেশি সার্ভাইভ করতে পারবে নেচারের মধ্যে। তার মানে এই যে গল্পটা, এই যে আপনি কেন করেন না, আপনি মায়ের প্রতি বা ধরুন হচ্ছে ক্লোজ রিলেশনের প্রতি কেন করেন না, এইটা আপনার একটা সহজাত প্রবৃত্তি। এটা ধর্ম বলুক বা না করুক, এই আকর্ষণটা অনুভব করতে পারতেন, এই অনুভব করতেন না। এইবারে গল্পটা হচ্ছে যে এরকম কি, ধরুন এইবারে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভাই খুন করা এই জিনিসটা কি খারাপ জিনিস? আপনি বললেন হ্যাঁ অবশ্যই খারাপ
খারাপ জিনিস, কিন্তু খুন কি কেউ করে না? অবশ্যই করে, বহু মানুষ করে, বহু মানুষ খুন করে। এই যে ধরুন শিশুকে ধর্ষণ করা, এই জিনিসটা কি খুব ভালো জিনিস? না, মোটেই না, এটা খুবই খারাপ জিনিস। কিন্তু এরকম কি কেউ করে না? অবশ্যই করে। এটা ধর্মের মধ্যে থাকুক বা না থাকুক, এই জিনিসগুলো করে। সেই জিনিসগুলো একটা বিকৃত, সেই জিনিসগুলো এগুলো নর্মালি এর মধ্যে যায় না। কিন্তু যদি আমাদের কথাটা হচ্ছে, যদি এইটার মধ্যে যদি কোনো একজন মানুষ, তার যদি কোনো দুজন অ্যাডাল্ট মানুষ, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, তারা একটা সম্পর্কের মধ্যে যদি যায়, স্বেচ্ছায় যদি যায়, এবং সেটা যদি আরো কোনো তৃতীয় কারোর যদি কোনো রকম ক্ষতি না করে, তাহলে সেখানে আপনার ওই মরাল পুলিশিং করার ওটার কোনো দরকার নেই। এইবারে আপনার ধর্মের কথায় আসে, ঠিক আছে? ধর্ম কি করেছে? ধর্ম আপনাকে বলে দিয়েছে, ঠিক আছে? দেখুন, ধর্ম আপনাকে বলেছে ভাই মায়ের সাথে শুও না বা মেয়ের সাথে শুও না, এই জিনিসটা বলেছে। কিন্তু বলেছে যে পিসিত মেয়ের সাথে শো, এর সাথে শো, ওর সাথে শো, এইগুলো আছে। এরকম এই জিনিসটা কিন্তু কোনো সায়েন্টিফিক নয়। এই জিনিসটা কোনো রকম সায়েন্টিফিক কোনো মানে এই জিনিসটার পেছনে কোনো রকম সায়েন্টিফিক কোনো রকম এভিডেন্স নেই, তাই না? এই জিনিসটাও তাদের মনে হয়েছে, তাদের যে জিনিসটা মনে হয়েছিল সেই জিনিসটা বলেছে। এখন আমাদের কাছে যখন তথ্য প্রমাণ আছে যে হ্যাঁ ভাই দেখ, এই জিনিসগুলো করলে এই জিনিসগুলো হয়, আপনি কি করতে পারেন? মানুষকে অ্যাওয়্যার করতে পারেন, মানুষকে বলতে পারেন দেখ ভাই এই জিনিসগুলো করিস না, এই জিনিসগুলো করলে এই জিনিসটা হয়, এই জিনিসগুলো এটা একটা খারাপ ফল হতে পারে। এবার যদি কেউ যদি তাও করে, তাহলে কি আপনি মরাল পুলিশিং করে তাকে গিয়ে মারতে যাবেন? না, আমরা বলছি সেই মারতে যাওয়ার কোনো দরকার নেই। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে এরকম ধর্ম বলেনি বলে কি আমি কি মায়ের সাথে শুই? না ভাই, আমি মায়ের সাথে শুই না, কারণ আমি সেই যৌন আকর্ষণটা অনুভব করি না, ঠিক আছে? আপনিও যেমন বললেন যে না, আমি ধর্ম থাকুক বা না থাকুক আমি ওই যৌন আকর্ষণটা অনুভব করতাম না, আমরাও সেই জিনিসটা করি না, বুঝেছেন? কিন্তু অনেকেই তো করে, তাদেরকে সাপোর্ট করে না। কাজী ভাই একটু থামেন, আমি অমিত ভাইকে আরেকটা সম্পূরক প্রশ্ন করি। অমিত ভাই, ধরেন এই যে আপনি তো ডাক্তার, আপনি ভালো বলতে পারবেন। মানে আমি যেটা শুনছি এরকম যে কোনো একজন পুরুষের ধরেন তার বাবা মা দুইজনেরই হচ্ছে যে ডায়াবেটিস আছে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ জেনেটিক্যালি মানে ইনহেরিটেড। হ্যাঁ, আবার আরেকটা মেয়ে যাকে সে কিনা বিয়ে করতে যাবে, ধরেন তারও বাবা মা মানে বংশ পরম্পরায় ডায়াবেটিস আছে। তাহলে এই যে এই ছেলেটা যদি ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে তাদের বাচ্চার ক্ষেত্রে কি সম সম্ভাবনা থাকবে যে ডায়াবেটিস হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে একজন ডাক্তার হিসাবে আপনি হয়তো বলতেই পারেন যে ভাই তোমার তো এরকম ইনহেরিটেড এই বিষয়টা, তোমার ডায়াবেটিস আছে, কাজে তুমি এরকম একটা ফ্যামিলি দেখে বিয়ে করো যেখানে হচ্ছে যে সেই মেয়েটার ইনহেরিট থাকবে না, মানে ডায়াবেটিস থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট তাদের বাচ্চা কাচ্চা 50-50 চান্স থাকবে যে ডায়াবেটিস হবে না, তাই না? তাহলে আপনি এই উপদেশটা তাকে দিতে পারেন কিসের বেসিসে? এখন আমাদের তত্ত্ব উপাত্তের বেসিসে আপনি উপদেশটা দিতে পারেন। কিন্তু সে যদি তারপরেও ওই ডায়াবেটিস ইনহেরিট করে এইরকম একটা মেয়েকে যদি বিয়ে করে, আপনি কি তাকে না করতে পারবেন? কিছু তো করতে পারবেন। যেমন ধরুন এই বলে না যে হিমোফিলিয়া টেস্ট একবার করে দেখে নে ভাই, থ্যালাসেমিয়ার জন্য জিন যেগুলো আছে কিনা সেগুলো একবার করে দেখে নে ভাই, এরকম আমরা বলি না? তো কিন্তু যদি কেউ পরে করে ফেলে তাই কি আমরা মানে শুলে চড়াবো? তাই কি আমরা না ভাই, এই ব্যাপারে তো আমি আরো আগে আপনার সাথে একমত হইছি। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের মতামতটা নিছি। এবার আপনি যে কথা বলছেন হ্যাঁ তাও তো কেউ করে, ঠিক আছে? এবার দেখবেন ধর্মের মধ্যে থেকেও সেই জিনিসটা কেউ করে। এই জিনিসটা ধর্ম কখনোই এই জিনিসটাকে বাধা দেয় না, এই জিনিসটাকে প্রিভেন্ট করে ফেলে না। ধর্মের মধ্যে থেকেও এই জিনিসটা কেউ করে দেখবেন। এই ধরুন আছে নিষিদ্ধ সম্পর্ক যেগুলো আছে, ধরুন আছে ধরুন দুজন ভাই আছে, ভাইয়ের দুটো বউ আছে, ঠিক আছে? এইবারে এরকম কি হয় না যে এরকম কোনো একটা ব্যভিচার এরকম কি করে না? ধর্মের মধ্যে থেকেও মানুষ এই জিনিসগুলো করে। হ্যাঁ হয় জিনিস, হ্যাঁ হয়, কিন্তু একটা হচ্ছে নিষিদ্ধ আর আরেকটা হচ্ছে নিষিদ্ধ না, রিকমান্ড। এটাই করছেন কিভাবে? ওইটুকুই পার্থক্যটা কি যে নিষিদ্ধ করেছে আর একটা নিষিদ্ধ করেনি, ঠিক আছে? তাও হচ্ছে নিজের খেয়াল খুশিতে, ঠিক আছে? কোনো জিনিসকে নিষিদ্ধ করেছে নিজের খেয়াল খুশি মতো, যেগুলো নিজের পছন্দ হয়েছে সেগুলো নিষিদ্ধ করেছে, মানে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিষিদ্ধ করেনি, সেগুলো অ্যালাউ করেছে, যেগুলো পছন্দ হয়নি সেগুলো নিষিদ্ধ করেছে, সেগুলো নিজের খেয়াল খুশি মতো। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি কেন ভাই, কেন ওয়াই ডিড ইউ ডু দ্যাট, আপনি কি এই জিনিসটা কি করবেন না? যেমন ধরুন আপনার বাবা একজন ভদ্রমহিলাকে বিবাহ করেছেন, ঠিক আছে? এই ভদ্রমহিলার আগের এক স্বামীর থেকে একজন একজন মেয়ে আছে, ঠিক আছে? ধর্মমতে আপনি কি এই মেয়েটিকে বিয়ে করতে পারেন? না। কেন পারেন না? তার সাথে তো কোনো রক্তের সম্পর্ক নাই। না রক্তের সম্পর্ক, ওইটাই তো বলতেছি, ধর্মতে তো এই ব্যাপারগুলো নিষেধ করা আছে। কারণ এইটা তো আপনার একটা সুস্থ স্বাভাবিক একটা সমাজে এই ব্যাপার, তখন তো সমাজ তখন সুস্থ থাকে না, সমাজকে তখন সুস্থ বলা যায় না। হ্যাঁ, আপনারা যেটা বলতেছেন এরকম ভাবে যদি ঘটে, ঠিক আছে, যে ভাই বোন বিয়ে করলো, আমি হচ্ছে ওই যে স্টেপ মেয়েকে বিয়ে করলো, হ্যাঁ, স্টেপ আপনার বোনকে বিয়ে করলো, যখন এই ব্যাপারগুলো ঘটবে না, তখন আসলে আর ওই সমাজের সামাজিকতা থাকবে না। আপনি যা খুশি প্রশ্নটা বুঝেছেন? যদি বুঝতে না পারেন আমি বলতে পারি আমি বুঝিনি। আপনি কিন্তু ওই উত্তরটা না দিয়ে আপনি অন্য যা খুশি বলে গেলেন, ঠিক আছে? আমি জিজ্ঞেস করলাম যে কেন পারবেন না? আপনার কথারই উত্তর দিছি আমি। কেন পারবেন না? হোয়াট ইজ দ্য কজ? কেন পারবেন না ওই মেয়েটাকে বিয়ে করতে? এটা সমাজের অবক্ষয়। সায়েন্টিফিক কোনো কজ আছে?
সায়েন্টিফিক কজ আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সায়েন্টিফিক কজ মানে এই ব্যাপারে সায়েন্টিফিক কজ না থাকারই কথা। আমার সায়েন্টিফিক কজ থাকার কথা না এই ব্যাপারটাতে। হ্যাঁ, এটা সামাজিক অবক্ষয়। দাঁড়ান, সামাজিক অবক্ষয় আমরা কিভাবে আমরা একটু ভাবি, ঠিক আছে? ধরুন এই মেয়েটার সাথে এই যে ভদ্রমহিলার কথা আমরা বলছিলাম, ঠিক আছে? এই ভদ্রমহিলার সাথে আপনার বাবার বিয়ে হয়নি, ঠিক আছে? আপনি এই মেয়েটিকে বিয়ে করেছেন, ঠিক আছে? এইবার আপনার বাবার আর আপনার এই ভদ্রমহিলা দুজনকে ভালো লাগলো, তারা বিয়ে করে নিলেন। এবার আপনারা কি ছাড়াছাড়ি করে নেবেন? না, তখন এই মানে বললাম না যে সামাজিক অবক্ষয় ঘটবে, এরকম সামাজিক অবক্ষয় তো অনেক ঘটে ভাই। আরে ভাই কি বলছি, আপনি কি বলছেন? আপনি শুনছেন না কথাটা? ধরুন এই যে মেয়েটিকে, সুন্দর, আপনি এই মেয়েটিকে বিয়ে করেছেন, ঠিক আছে? এইবারে এই মেয়েটির যে মা আর আপনার বাবা তারা বিয়ে করে ফেললো, ঠিক আছে? এইবারে আপনি এই মেয়েটির সাথে কি ছাড়াছাড়ি করে নেবেন? ভাই এটা তো আমি করতে পারবো না, কারণ আমি তো বিশ্বাসী মানুষ একজন। আপনি যদি আপনারা তো এরকম অবিশ্বাসের জায়গা থেকে করতে পারেন, আমি তো বিশ্বাসী মানুষ ভাই। আপনি কথাটা বুঝেন না, আপনি কথাটা শুনেন আরেকবার। আপনি এটা তো হবেই না ভাই, এটা তো আপনি তো বলতেছেন যে পরে বিয়ে করার পরে ছাড়াছাড়ি করবে কিনা, ওই বিয়েটাই তো হবে না, ওই বিয়েটাই তো। আরে ভাই আপনি কথাটা বুঝেনই নি, উনি কি বলতেছেন আগে আমি বুঝছি ভাই। কি বলছি বলুন তো, কি বুঝেছেন বলুন শুনি। ভাই আপনি যেটা বলছেন আমি সেটা বুঝছি। হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি। হ্যাঁ, একটা সুন্দরী মেয়ে ছিল, ঠিক আছে? এই সুন্দরী মেয়েটিকে আপনি বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে? এইবারে এই সুন্দরী মেয়ের যে মা এবং আপনার যে বাবা তারা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? আপনি কি করবেন? আপনি কি ছাড়াছাড়ি করে নেবেন? আপনি না, সেটা কেন করব? ছাড়াছাড়ি করব না, ছাড়াছাড়ি করব না। একটু আগে দেখুন, এখানে দেখুন, একটু আগে এই আপনার বাবা আর আপনার মা আর ওই মেয়েটির মা তারা যদি আগেই বিয়ে করে নিত তাহলে কিন্তু এই সম্পর্কটা নিষিদ্ধ হয়ে যেত। কিন্তু এখন দেখুন এই সম্পর্কটা নিষিদ্ধ হচ্ছে না। ভাই মানে একজন বিশ্বাসী মানুষ হিসাবে তো আমাকে ধর্মের ব্যাপারগুলো মানতে হবে। হ্যাঁ, এখানে সায়েন্টিফিক, আমি বলতেছি এখানে হয়তো সায়েন্টিফিক, এখানে সায়েন্টিফিক ব্যাপার নাই। ভাই আপনি আবার ভুল বলতেছেন, আপনি আবার ভুল বলতেছেন। আপনি তো ধর্মের দিক থেকেও তো এটা আপনার বাধা নাই। আপনার কি বাধা আছে যে আপনার শাশুড়ির সাথে যদি আপনার বাবার বিয়ে হয়, এটা তো ধর্মের দিক থেকেও বাধা নাই। আপনি দেখাইতে পারবেন যে ধর্মে এটা নিষেধ আছে যে মানে তাকে বিয়ে করা যাবে না 14 জন মাহরামের মধ্যে? না, ওইটা আমি তো এটাতে একমত, কিন্তু আগের সাথে। হ্যাঁ, অমিত ভাই যেটা বললো যে যদি বিয়েটা আপনাদের আগে হতো, ঠিক আছে, মানে আপনার বাবা যদি আগে বিয়ে করতো তাহলে কি হতো? তাহলে তো ভাই ওইখানে আমি ইনভ্যালিড হয়ে যেতাম, সেখানে তো আমি ইনভ্যালিড হয়ে যেতাম ভাই। হ্যাঁ, তার মানে তো এটা কোনো লজিক্যাল কিছু হচ্ছে না, তাই না? তার মানে এই জিনিসটা লজিক্যাল না, তাই না? এই জিনিসটা যে বলছেন এই জিনিসটা লজিক্যাল না। কখন বিয়ে করছেন সেই টাইমের সাথে এটা কি ইয়ে করতে পারে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে লজিক্যালি ভাবতে শিখবেন। তাই ধর্ম এই জিনিসটাই করে না, বুঝলেন? যে ধর্ম কখনোই এরকম মানে কোনো জিনিসটাকে লজিক্যালি এরকম জিনিসটা দেয় না। যেটা মনে হচ্ছে ভালো একজন নবী বা একজন প্রফেট এরকম আসেন, কেউ একজন আসেন, ধরুন আমি এটা মানে ইসলাম বলে বলছি না, আমি যে কোনো ধর্মেই দেখবেন, ঠিক আছে? কেউ একজন ধর্ম প্রচার করতে আসে, সে নিজের যেটা মনে হয় যে এটা লজিক্যাল, এটা যে তার যেটা মনে হয় সেরকম একটা বিধান দিয়ে সে মানে কেটে পড়ে। আচ্ছা ভাইয়া, ওই যে কোরআনের একটা আয়াত আছে, হ্যাঁ, আবার কোরআনের আয়াতে চলে গেলেন। এটা এই টপিকটা আমাদের শেষ। এই টপিকটা আপনি একমত? হ্যাঁ, এটা বলেই আমি রাখবো, সমস্যা নাই। না, সেটা না রাখার কথা বলছি না, বলছি আপনি তাহলে এই টপিকটা এইগুলোর কথাটার সাথে আপনি একমত হয়ে গেলেন, তাই তো? না, আমি বলি, শেষ করি কথাটা, বলতে দেন আমাকে, তারপরে আমি আসি তো, এখানেই আসি। যে আমি তো জানি, তোমরা তো জানো না, ঠিক আছে? তো এরকম অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো মানে আমাদের চাইতে অনেক সৃষ্টিকর্তা অনেক ভালো জানে। হ্যাঁ, বাট আমাদের কোরআনে যেটা আছে এটা মানে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। কিন্তু এমন একটা উদাহরণ, একজন বিশ্বাসী মানুষ হিসেবে আপনাদের পজিশন থেকে আপনি ঠিক আছে। দাঁড়ান, লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি সম্পর্কে আপনার কোরআনে কি বলা আছে? ভাই ওইটা তো আমাকে মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমাকে ইয়ে করে দেখতে হবে। কোরআন পড়েছেন? হ্যাঁ ভাই, পড়ছি, কিন্তু আমার প্রত্যেকটা আয়াত এরকম মানে মুখস্থ নাই, ঠিক আছে? আপনি একটা কাজ করেন, কিছু গুলো মুখস্থ আছে, বাট সবগুলো মুখস্থ নাই। ফিজিক্সের না অনেক আনসলভড জিনিস আছে, ফিজিক্সের অনেক আনসলভড অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তা আপনি নেক্সট যেদিন আসবেন, নেক্সট দিন কোরআনটার সাথে বগল দাবা করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি নেক্সট দিন কোরআন তো অনলাইনেই আছে, সমস্যা নাই, অনলাইনে আছে, ঠিক আছে? নেক্সট দিন আমি ওই আনসলভড প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? আপনি কোরআন থেকে আমাকে সলিউশন দেবেন, ঠিক আছে? তারপরে সলিউশন ভাই যত দিন যাচ্ছে তত সলিউশন তো বের হচ্ছে, তাই না? সব সলিউশন তো কোরআন থেকে বের হচ্ছে, হ্যাঁ, কোরআন থেকে অনেক বের হয়েছে, হয় না? ঠিক আছে, আপনি আমাকে শুনুন, কোরআন থেকে অনেক বের হয়েছে, এটা ক্লেমটা তো করলেন, কোরআন থেকে অনেক বের হয়েছে, ঠিক আছে, ওকে, আমি মেনে নেব, ঠিক আছে? আমি আপনাকে এটার আমি ইয়ে নিয়ে আসবো, কোরআন থেকে যেগুলো বের হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যেগুলো বের হয়েছে এবং ফিজিক্সের অনেক ব্যাপার। কথাটা শুনে নিন, আমার কথাটা শুনে নিন। ফিজিক্সের থেকে আমি আপনাকে 200টা আনসলভড প্রবলেম দেবো, ঠিক আছে? আনসলভড, যেটা এখনো পর্যন্ত সলভ হয়নি, এই 200টার মধ্যে যে কোনো একটা সলিউশন, আপনি যে কোনো একটা
এনি সলিউশন, ঠিক আছে, যে কোনো একটা কোয়ান্টাম ফিজিক্সের সলিউশন আপনি আমাকে কোরআন থেকে দেখাবেন, ঠিক আছে, আপনি বলবেন যে দেখো ভাই এইটা হচ্ছে কোরআন থেকে সলিউশন, আপনি এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ করবেন, তাহলে এইটা সলিউশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আর আপনি সেই দিনকে তারপর থেকে আমি আর লাইভে আসবো না, ঠিক আছে, আমি আর আপনি জয়েন্ট ভেঞ্চার করে একটা পেপার লিখবো, ঠিক আছে, পেপার লিখে আমরা নেচারে পাবলিশ করব, তারপরে আমরা নোবেল টোবেল পাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনি আমাকে 200টা আনসলভ প্রশ্নের মধ্যে যে কোনো একটা সলিউশন দেবেন, ঠিক আছে। আমি আর একটা কোশ্চেন করি আপনাকে, কাজী ভাই আপনি তো একটার পর একটা কোশ্চেন করেই যাচ্ছেন, আপনি ট্র্যাকও চেঞ্জ করে ফেলছেন, তাই না? আমি কোশ্চেন করি অমিত ভাই, এই 200টা আপনি কি এটা মনে করেন যে এই 200টা কোশ্চেন মানে আগামী 100 বছর বা 1000 বছর পরে আনসলভড অবস্থায় থাকবে বা সলভ হবে না, এরকমটা কি মনে করেন? বলতেছি এখন যে 200টা আনসলভ ব্যাপার আছে, এগুলো কি এরকম ব্যাপার যে এগুলো আর মানে আগামী 1000 বছরেও বা 100 বছর পরে সলিউশন আসবে না? আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, তো সেটা কোরআন দিয়েও আসতে পারে, কোরআনের বাইরে থেকেও আসতে পারে, প্রত্যেকটা ব্যাপারে কোরআন দিয়েই আসবে এরকম তো ইয়া না, তাই না? ঠিক আছে, ওকে ফাইন। আপনি তো দাবি করতেছেন কোরআন দিয়ে অনেক আসছে, তাহলে একটা করে দেখেন না ভাই, একটা করে দেখাবেন, ঠিক আছে, এমন একটা আমি ওইগুলো দেখাবো অবশ্যই দেখাবো। পাস্ট টেন্সে না, না পাস্ট টেন্সে না, আপনাকে একটা করে দেখাতে হবে ফিউচার টেন্সে, বুঝছেন ভাই? ফিউচার টেন্সে করতে হলে আমাকে তো এখন ওইগুলো নিয়ে গবেষণা, মানে ওইটা বিজ্ঞানীরা করবে, করেন না ভাই। আপনি করুন, আপনি বিজ্ঞানীদের সাথে কথা বলে আপনি করুন, আমাদেরকে একটা এরকমই পাস্ট টেন্সে হলে হবে না, ঠিক আছে, ফিউচার টেন্সে একটা দেখাতে হবে। পাস্ট টেন্সে তো আমিও পারি, আমিও আপনাকে বেদ থেকে আমি এত ভরে দেখাবো, আপনি পুরো কালকে আপনি কাঁচা পরে হিন্দু হয়ে যাবেন, বুঝলেন, ইয়ে পরে হিন্দু হয়ে যাবেন। হ্যাঁ, সিরিয়াসলি। আচ্ছা, সায়েন্টিফিক আপনি এরর গুলো দেখাইতে পারবেন কোরআনের সায়েন্টিফিক? কাজী ভাই আপনি যেগুলো আসছে সেগুলোর এরর গুলো কি আপনি মানে দেখাইতে পারবেন? এই ব্যাপারগুলো ফিজিক্সের সাথে যায় না, বা এই ব্যাপারগুলো এরর হয়েছে এখানে। জিওসেন্ট্রিক আর্থ এই জিনিসটা জানেন? মানে এটা সম্পর্কে না আমার ধারণা নাই। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কোরআনে তো তাই বলেছে। হ্যাঁ, তো এরকম মানে আপনার সাংঘর্ষিক কোনো কিছু আছে? এই দেখুন, এখনই একটা দিক বলে দিলাম আপনাকে। কাজী ভাই আপনি যদি সাংঘর্ষিক, না এটা তো আমি সাংঘর্ষিকটা জিজ্ঞেস করছি যে আপনার ফিজিক্সে একরকম বিজ্ঞানীরা প্রমাণ করছে, কিন্তু কোরআনে অন্যরকম বলা আছে। ফিজিক্সে বলছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, ঠিক আছে, আর কোরআন বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সূর্য চাঁদ এরা সবাই পৃথিবীর চারদিকে ঘুরে। না ভাই, এই ব্যাপারটা আমাকে ফ্ল্যাট আর্থ মানে পৃথিবীর সমতল, সেই কথাটা কোরআন বলে, ঠিক আছে। শুধু কোরআন কেন, সমস্ত অধিকাংশ ধর্ম। তারপরে 6 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, 6 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে। কাজী ভাই আপনি যদি পৃথিবী আগে সৃষ্টি হয়েছে, তারপরে হেভেন্স হয়েছে, ঠিক আছে। আপনি সংশয়.com এ এই ব্যাপারে বিস্তর লেখা আছে। হ্যাঁ, কোরআনে কি কন্ট্রাডিক্ট আছে, আমি দেখছি সংশয়.com এর লেখা, আপনি সবগুলো পড়তে পারেন। আর আপনি এই ব্যাপারে আলোচনা করতে চাইলে অন্য একটা ভিন্ন, হ্যাঁ আমি ওইটা অন্যদিন আলোচনা করতে হবে, কারণ ওইটার প্রিপারেশন আমার নাই ওই ব্যাপারের, ওইগুলো কারণ এই সায়েন্টিফিক ব্যাপারগুলো তো আমার অবশ্যই রেফারেন্স সহ করতে হবে, তাই না? তো ওইগুলো রেডি না করলে তো আমি আসলে করতে পারবো না, ঠিক আছে। হঠাৎ করে বললে আসলে হবে না। যে কোনো দিন সময় নিন, ঠিক আছে, যখনই সময় হবে, ঠিক আছে, আপনাকে আমি 200টা কোশ্চেন দিয়ে দেবো, আনসলভ মিস্ট্রিজ দিয়ে দেবো, ঠিক আছে, ফিজিক্সে। আপনি 200টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোরআন থেকে প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন, দেখো ভাই এইটা হচ্ছে সলভড, এইটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। এইটা নিয়ে এখনো পর্যন্ত সলিউশন হয়নি, এই একটা জিনিস আপনি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করবেন, ঠিক আছে, আমি আপনাকে দেবো না, ঠিক আছে, আপনি আপনার মতো বেছে নেবেন, ঠিক আছে। এই পৃথিবীতে যে কোনো আনসলভড একটা ফিজিক্সের থেকে যে কোনো একটা আনসলভ প্রবলেম আপনি বেছে নেবেন, ঠিক আছে। আপনার হতে পারে যে ধরুন এই স্ট্রিং থিওরি হতে পারে, ঠিক আছে, এম থিওরি হতে পারে, ধরুন আপনি হতে পারে এই যে কি বলে কোয়ান্টাম ফিজিক্সে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যা খুশি, যা কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট হয়, যা খুশি, যে কোনো আপনার যেটা প্রাণে চায়, ঠিক আছে, আনসলভড কোনো একটা প্রবলেম কোরআন থেকে সলভ করে নিয়ে আসবেন, ঠিক আছে, প্রমাণ সহ যে এইটা করবেন, এইখান থেকে। ভাই আমি তো বিজ্ঞানী না ভাই, তাই না? আপনি সারা পৃথিবীর যে কোনো লোকের সাহায্য নিয়ে আসবেন। কাজী ভাই আপনাকে আমি বললাম না এই ব্যাপারগুলো তো সলিউশন হবে আস্তে আস্তে হবে, হয়তো 100 বছর পরে হবে, তারপরে কাজী ভাই একটু শুনেন। হ্যাঁ, কোরআন থেকে হইতে পারে, কোরআনের বাইরে থেকে হইতে পারে, এটা তো কোনো এই গ্যারান্টি তো আপনিও দিতে পারেন না যে কোরআন থেকে এটা হবে না, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? বা এই ভবিষ্যতে কথা আমি কালকে যে কোরআন থেকে অ্যাটলিস্ট হবে না, আমি এটুকু গ্যারান্টি দিতে কালকে কি হবে? কাজী ভাই আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, যখন হবে তখন হয়তো পৃথিবীতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ধর্মগ্রন্থ থেকে, বেদ কোরআন থেকে অ্যাটলিস্ট হবে না, এইটুকু আমিও তাহলে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে ভবিষ্যতে কোরআন দিয়েই সলিউশন হবে।
হতে পারে না, আজ পর্যন্ত জীবনে হয়নি, কোনোদিন হতে পারে না, ঠিক আছে? আপনি যদি ওই গ্যারান্টি ভবিষ্যতের গ্যারান্টি দিয়ে রাখেন, আমিও ভবিষ্যতের গ্যারান্টি তাহলে দিয়ে রাখি। না, আমরা তো ভবিষ্যতের গ্যারান্টি দিচ্ছি না, আমরা এখন পর্যন্ত দেখি নাই তো। কাজী ভাই, আপনি অফ টপিকে কথা বলেন, হ্যাঁ, আপনি ট্র্যাকলেস কথা বলতেছেন, ঠিক আছে? আপনি কোনো লজিক ছাড়া কথা বলতেছেন, আপনি মানে নিজের অনেকটা মানে জোর করে কথা বলতেছেন, ঠিক আছে? আপনি আবার একই সাথে আবার দাবি করতেছেন, আবার একই সাথে বলতেছেন না আপনি সায়েন্টিস্ট না, আপনি কিভাবে পারবেন, আপনি প্রিপারেশন নিয়ে আসেননি। আপনি আমার একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি শিয়া মুসলিম নাকি সুন্নি মুসলিম? ভাই আমি এই সমস্ত মানে ইসে তো যাচ্ছি না। না না, কেন ভাই যাবেন না? আপনি ধর্মকে ডিফেন্ড করতে আসছেন না আজকে? আপনি তো না না, আমি ধর্ম নিয়ে আমার কথা বলার কোনো ইয়ে ছিল না। আমি যে ব্যাপারগুলো আমি যে ব্যাপারগুলো এগুলো কথা প্রসঙ্গে আসছে ভাই, এটা কথা প্রসঙ্গে আসছে। আপনি আচ্ছা, কথা প্রসঙ্গে আপনি এবার আমাকে একটু উত্তর দেন, আপনি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? ভাই সেটা যেটাই হোক, ওইটা তো আমি আপনাকে ইয়ে করব না না, ওটা সম্পর্ক আছে, আপনাকে বলে দিচ্ছি কেন সম্পর্ক। না না, এটা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, না না, এটা কোনো সম্পর্ক নাই। আপনি কিভাবে আমাকে বলেন যে আপনি শিয়া কেন মুসলিম না হয়ে সম্পর্ক, কেন না, কেন নাই আচ্ছা, সম্পর্ক? আপনি কিভাবে বলতেছেন সম্পর্ক না? কেন আপনি এটা আমাকে বলতে পারেন যে শিয়া মুসলিম হইলে আপনার এটা হবে, ওই আপনার সুন্নি হইলে এটা হবে, সেটা সেভাবে বলেন। আমি কি সেটা তো আপনার জানার এত ইয়ে না, তাই না? কারণ আমার বিশ্বাসটা আমার কাছে, আমার সৃষ্টিকর্তা। ঠিক আছে, অবশ্যই আমি মুসলিম। হ্যাঁ, অবশ্যই আমি মুসলিম। আচ্ছা, আপনি কেন মুসলিম ভাই? ভাই আপনি তো মানে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কথা। না 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 না, আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি না ভাই, আপনি এতক্ষণ কোশ্চেন করছেন না, আমার এই কোশ্চেন। না ভাই, আমি বলি আমি শোনেন, আপনি যেদিকে নিয়ে যাচ্ছেন এই বিশ্বাস অবিশ্বাসের দিকে গেলে, আমি এর আগে আরো মনে হয় 15 মিনিট আগে আমি অমিত ভাইকে বলছি যে বিশ্বাস অবিশ্বাসের দিকে গেলে এই মানে আলোচনাটা আরো বেশি লম্বা হয়ে যাবে। আজকে আসলে সময় নাই। আমি পরবর্তীতে আরেকদিন এসে এই ব্যাপারে নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস নিয়ে যদি কথা বলতে সেটা অন্য আরেকদিন যুক্ত হবো। আপনি তো আবার বিশ্বাস অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি আবারও ভুল বুঝতেছেন। আমি আপনাকে বিশ্বাস অবিশ্বাসের দিকেই নিয়ে যাচ্ছি না। আপনি যেখানে আছেন সেখানেই থেকে আপনি উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি মুসলিম, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন মুসলিম, এটার ভাই ন্যূনতম আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনি অন্যদিকে নিয়ে না না না, অন্যদিকে না, আপনি একটু আগে। না না, আমি তো বলতেছি ভাই অলরেডি অনেক লেট নাইট হয়ে গেছে। আমি অমিত ভাইয়ের সাথে বলছি যে আমি এই টপিক নিয়ে বিশ্বাস অবিশ্বাসের ওই দিকে আমি আজকে আলোচনা করব না। এটা তো অমিত ভাইকে আমি আরো 15 মিনিট আগেই বলছি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা ডিসকাশনটা শেষ করি, ঠিক আছে? তবে আপনি একটা কাজ করবেন, আপনি যদি এই দুটো জিনিস আপনাকে বলা রইলো, ঠিক আছে? প্রথম কথাটা হচ্ছে যদি এরকম একটা ভবিষ্যতে কোনো একটা মানে যেটা এখনো পর্যন্ত আনসলভড, যেটা মিস্ট্রি, যেটা এখনো হয়নি, সেরকম একটা ইয়ে নিয়ে আসবেন, সেরকম একটা প্রমাণ নিয়ে আসবেন, সেটা আমাদের পক্ষে ভালো হবে, ঠিক আছে? আর যে কেউ নিয়ে আসতে পারেন, মানে যারা এটা দাবি করেন যে ধর্মগ্রন্থ থেকে অনেক কিছু আবিষ্কার হয়েছে, তারা এই জিনিসটা নিয়ে আসতে পারেন। আরেকটা কাজ করতে পারেন কাজী কৌশিক ভাই, সেটা হচ্ছে কোনো একটা সায়েন্টিফিক জার্নালের রেফারেন্স নিয়ে আসবেন, যেখানে কোরআনকে বা বেদকে বা ত্রিপিটককে বা বাইবেলকে রেফার করা হয়েছে যে আমরা এইখান থেকে ক্যালকুলেশন গুলো পেয়েছি, এরকম একটা নিয়ে আসবেন, ঠিক আছে? যে ওইটা গবেষণা করে আমরা এই জিনিসটা পেয়েছি, এরকম একটা নিয়ে আসবেন। এটা আপনার পক্ষে সুবিধা হবে। আরেকটা জিনিস, ঠিক আছে? আর ভাই এই ব্যাপারগুলো নিয়ে আপনারা তো এর আগে অনেক আলোচনা করছেন, অনেক আলোচনা হয়েছে। আমার কিছু ব্যাপার জানার, যে আমার কিছু ব্যাপার আপনাদের সম্পর্কে ক্লিয়ার হয়েছিল, সেটা আমি অলরেডি ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? এখন আপনারা যে সময় আমি বিদায় নিব, হ্যাঁ, সেই সময়ে আপনারা কি করলেন, এই মানে বিদায় নেওয়ার সময়টাতে আপনারা ঘুরায় আপনি এখন মানে অন্যদিকে চলে যাচ্ছেন যে ব্যাপারগুলোতে আমার এই মুহূর্তে আমি প্রিপারেশন নাই এই মুহূর্তে এই ব্যাপারটাতে, আপনারা কিন্তু ঘুরে ওই দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? অবশ্যই আপনাকে তো বলা হলো যে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনার নামটা আমি মনে থাকবে, এই কাজী কৌশিক, আপনার নামটা মনে থাকবে, ঠিক আছে? আপনি নেক্সট দিন আসবেন, আপনি এরকম না যে আপনাকে কোনোদিন এখানে আসতে দেওয়া হবে না। হ্যাঁ সেটাই, ঠিক আছে? এরকম কিছু ব্যাপার না, ঠিক আছে? আপনি আসবেন, আমাদেরও দেরি হচ্ছে আজকে, আমরাও জানি আজ লাইভটা শেষ করতে হবে, 4 ঘন্টার উপরে হয়ে গেছে, 4.5 ঘন্টা হয়ে গেছে, সবারই দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন কাজী কৌশিক ভাই। আর আপনি একটু ভাবনা চিন্তা করবেন, হ্যাঁ, আমরা যে কথাগুলো। না না ভাই, আমি বিশ্বাসী মানুষ, হ্যাঁ, আমি ঠিক আছে, সেটা তো আমি ক্লিয়ার করলাম আপনার কাছে, তাই না? সেটা আমরা শুনেছি, এটার মধ্যে ভাবনা চিন্তা করবেন বলে তাতে আবার ইয়ে কি আছে, এই কথাটার কি আছে বুঝলাম না। মানে আমি ইনডাইরেক্টলি ভাবনা চিন্তা, আমি বলে শোনেন, ভাবনা চিন্তা করার কথা বলতেছেন, এটা আপনি ইনডাইরেক্টলি মানে ওই নাস্তিকতার দাওয়াত দিচ্ছেন আমাকে, ঠিক আছে? না না, ইনডাইরেক্টলি একরকম নাস্তিকতার দাওয়াত দিচ্ছেন। দয়া করে আপনি নাস্তিক হবেন না, দয়া করে আপনি ভাই নাস্তিক হবেন না, দয়া করে। আপনার যদি এই ধারণা, যদি যে মানুষের এই ধারণা থাকে যে বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হয়েছে কোরআন থেকে বা বেদ থেকে, আমি তাকে বলি দয়া করে ভাই তুই নাস্তিক হোস না, ঠিক আছে? আপনি দয়া করে নাস্তিক হবেন না, দয়া করে। না কিছুতেই হবেন না। আপনি যদি নাস্তিক হন, ঠিক আছে, আমি আস্তিক হয়ে আপনাকে আবার ডেকে নিয়ে আসবো আপনার ফেতে, ঠিক আছে? চিন্তা করবেন না। বলেন না ভাই, আপনি ইনডাইরেক্টলি মানে নাস্তিক হন। না উনি যদি আজকে বাংলাদেশের কোনো মুসলিম ফ্যামিলিতে না জন্মে, যদি ইন্ডিয়ার কোনো হিন্দু ফ্যামিলিতে জন্মে, বা
অনেকবার কথা বলছে এই যে আজ এই কথা ওই যে দিন ভাই এখন যেটা বলতেছে, হ্যাঁ, যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করে অন্য কোন পরিবারে জন্মগ্রহণ করেন, এইটা নিয়ে আপনাদের হিউজ পরিমাণে আলোচনা হয়েছে। না আমি যেটা হিউজ পরিমাণে হয়েছে। এখন ওইদিকে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আপনি কথা শেষ না করে তো আর ইয়ে করা যাবে না, তাই না? কথা শেষ না করে আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, তারপরে আমরা লাইভ শেষ করে দিলাম, এটা তো হয় না। কিন্তু এখন আসলে ওই পরিমাণ সময় নাই। আপনাকে তো সময় দেওয়ার কথাও বলা হচ্ছে না, আপনাকে শুধু ছোট্ট একটা কথা বলা হয়েছে যে এই যে আপনি আজকে যে বলতেছেন যে কোরআন, ভাই আমাকে শেষ করতে হবে, হ্যাঁ, ফজরের আযান পড়বে একটু পরে, আমাকে নামাজ পড়তে হবে, শেষ করতে হবে। আপনি সাবধানে থাকুন। হ্যাঁ, ঠিক আছে, আজকে আর কোনো কথা নেই, সাবধানে থাকবেন, আর দয়া করে নাস্তিক হবেন না, ঠিক আছে? নাস্তিক হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনি নেক্সট দিন আসবেন, আপনার সাথে নেক্সট দিন কথা হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকের মতো বিদায় নিলাম আপনার কাছে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ওকে, চলুন, ঠিক আছে।